Nafisa, if I'm not wrong. I'm actually nothing but a simple person. So I'm sorry, first of all, I'm a bit late. Uh, so however, সবাই কেমন আছেন আমরা? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো ম্যাম। ওকে। সো আমরা তো মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা জয়েন করেছি, রাইট? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা। সো ক্লাস করতে করতে মনে হয় সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছি। এতগুলো মানুষ, 141টা, ইফ আই এম নট রং, অর 40। সো এতগুলো মানুষ, রেসপন্স তো খুব বাজ হওয়া উচিত যে ইয়েস উই আর অ্যাক্টিভ। Yes. সো ইয়া Yes ma'am, ইয়েস we ম্যাম। are here. Yes, Ma'am, ma'am. active. ইয়া Yes, সো ma'am. আজকে আমরা ওকে। সো এখানে আমরা সবাই মনে হয় ভার্সিটি গোয়িং স্টুডেন্টস, রাইট? জি ম্যাম। Ji ma'am. ইয়া। ইয়েস ম্যাম। সো আমার আজকের যে টপিক, আমরা কি জানি, আমরা কি নিয়ে আলাপ করতে যাচ্ছি? Ji ma'am. ইয়েস ম্যাম। কেউ কি একটু বলবে কি বুঝি আমরা এটা দিয়ে? ম্যাম, আজকে আমাদের টপিক হচ্ছে স্টেলার প্রেজেন্টেশন স্লাইডস ফর স্টেম প্রফেশনালস। নট ফ্রম ইউ, ফ্রম দ্য ও অডিয়েন্স। সরি ম্যাম। ইয়া। সো আমরা কি জানতে চাচ্ছি যে একটা প্রফেশনাল প্রেজেন্টেশন আমরা কিভাবে দিতে পারি, বা একটা স্টেলার প্রেজেন্টেশনের স্টাইলটা কি হওয়া উচিত। আমরা যদি বেসিক ভাবে ধরি হোয়াট আ প্রেজেন্টেশন ইজ, আপনাদের থেকে একটু আমি শুনতে চাই প্রেজেন্টেশন বলতে আপনারা কি বুঝেন। যে একটা টপিককে সুন্দরভাবে তুলে ধরা, প্রেজেন্টেশন স্লাইডস দিয়ে। ওকে, সামওয়ান। আচ্ছা, কানিজ আছেন? আচ্ছা, জান্নাত, আপনি একটু বলেন শুনি প্রেজেন্টেশন দিয়ে কি বুঝি আমরা। নাবিল, রায়হান। ওকে। Yes ma'am. আপনার কাছে কি মনে হয় প্রেজেন্টেশন বলতে আপনি কি বোঝেন? প্রেজেন্টেশন হলো এমন একটা জিনিস যে কোনো একটা বিষয়কে খুব সুন্দরভাবে কারোর সামনে উপস্থাপন করা। আচ্ছা, খুব সুন্দরভাবে কোনো একটা বিষয় কারো কাছে উপস্থাপন করা। ইয়া, মোর অ্যাবাউট সামথিং লাইক দিস। বাট আমরা যখন একটা প্রেজেন্টেশন দেই বা একটা প্রেজেন্টেশন নিই, সেটার কিছু অবজেক্টিভ থাকে, কিছু আমাদের টার্গেট থাকে, যে এই জিনিসগুলোকে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চাই, যে এই স্টোরিটা তাদের মাথায় হিট করতে হবে। ওকে। সো একটা প্রেজেন্টেশনের কতগুলো ধরন থাকতে পারে? ম্যাম, এখানে অনেকগুলো ধরন থাকতেই পারে, যেমন ইন্ট্রো, নিজের মানে যেটা যেখানে আমি নিজের পরিচয় দিচ্ছি কিংবা আমার প্রেজেন্টেশন সম্পর্কে বলছি। তারপর একটা প্রেজেন্টেশন বডি, যে দর্শককে আমি অ্যাটাচ করে প্রেজেন্টেশনে নিয়ে যাওয়া, প্রেজেন্টেশনের বিষয়গুলো উপস্থাপন করা, এবং লাস্টে একটা কনক্লুশনের মাধ্যমে আমার প্রেজেন্টেশনটাকে সুন্দরভাবে তাদেরকে করা। এবং ও হ্যাঁ, আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনে যেহেতু অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করা আছে, সেই বিষয়ে তাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা সেটাই ই করার, মানে অডিয়েন্সের সাথে মিক্সড হয়ে যাওয়া। ওকে। এখানে তিনটা চারটা পার্ট কাজ করতেছে। ইয়া। সো প্রেজেন্টেশনের এটা হচ্ছে বডি টাইপ। আমরা প্রেজেন্টেশনের ভিতরে অ্যাকচুয়ালি কি কি পয়েন্টস গুলো নিয়ে কাজ করব, দিস ইজ হোয়াট আ প্রেজেন্টেশন বডি টাইপ। কিন্তু আমরা, এই যে আপনি আমাকে একটা প্রেজেন্টেশনের সামারি, আপনার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী আপনি যখন বলছেন যে আপু প্রেজেন্টেশনের জায়গাটা হচ্ছে এটা এটা, এখানে বডি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, সামারি থাকবে, কিউএনএ সেশন থাকবে। সো দিজ আর দ্য বডি টাইপ, যে এই অংশগুলো প্রত্যেকটা প্রেজেন্টেশনে থাকতে হবে।
বাট প্রেজেন্টেশনের কিছু ধরন আছে, যে আমরা কি কি ধরনের প্রেজেন্টেশন আমাদের স্টুডেন্ট লাইফ থেকে ব্যাকিং শুরু করে আমরা যে প্রফেশনাল লাইফে যাই, সেই প্রফেশনাল লাইফগুলোতে আমাদেরকে আসলে কি কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে হয়। সে লাইক আমি যখন আমার কোম্পানি নিয়ে পিচ করি, আমার মাল্টিপল ধরনের প্রোডাক্ট নিয়ে আমি প্রেজেন্টেশন দিই। সেটা কখনো হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, কখনো হতে পারে ডিজিটাল মার্কেটিং এর প্রেজেন্টেশন নিয়ে। তখন আমি কি করছি, আমি আমার প্রোডাক্টটাকে সেল করার জন্য প্রেজেন্টেশন দিচ্ছি। আবার কখনো কি করছি, আমরা যারা এখানে ইউনিভার্সিটিতে আছি তাদেরকে প্রেজেন্টেশন দিতে হয় না, প্রজেক্ট নিয়ে নিজের প্রজেক্টটাকে ডিসক্রাইব করতে হয় না। সো সেইটা ইয়েস ম্যাম। একদম একাডেমিক প্রেজেন্টেশন। ঠিক আছে? এরপরে কি হয়, ধরেন আমরা যখন আরো বড় বড় কর্পোরেট ফিল্ডে যাই, বড় বড় প্রোগ্রাম গুলো হয়, সেখানে অনেক সময় কোম্পানি প্রোফাইল নিয়ে আমরা শেয়ার করি না, কোম্পানির পোর্টফোলিও শেয়ার করে দেওয়া হয়, কোম্পানি কি কি কত বছর ধরে কাজ করছে, তাদের পোর্টফোলিও, তাদের সাকসেস স্টোরিজ। সো এগুলোও কিন্তু আমরা প্রেজেন্টেশনের থ্রুতে দিতে পারি। আমি যদি খুব ফাস্ট কথা বলি বা আমার কথা বুঝতে যদি কোনো সমস্যা হয়, প্লিজ আমাকে একটু বলবেন যে আপু স্লো, আই উইল বি স্লো। ওকে। সো প্রেজেন্টেশনের যে ধরনগুলো আমি বলছি, তা এটা হচ্ছে কর্পোরেট প্রেজেন্টেশন। সোফার আমি কয়টা প্রেজেন্টেশনের কথা বললাম? দুটা। দুইটা। একটা একাডেমিক আর একটা হচ্ছে বিজনেস রিলেটেড। একাডেমিক, আর একটা হচ্ছে আমি কি বললাম, কর্পোরেট। কর্পোরেট, রাইট? আর একটা কি বলেছি, মার্কেটিং, সেলস বা বিজনেস প্রপোজাল টাইপের, রাইট? ইয়েস আমি ম্যাম। এক্স্যাক্টলি। সো আমি আলটিমেটলি তিন ধরনের প্রপোজাল নিয়ে কথা বললাম। এরপরে কি আরো কোনো প্রপোজাল মাথায় আসে? জি আসে। সরি, প্রেজেন্টেশন, সরি, আরো কোনো In প্রেজেন্টেশন কি মাথায় আসে? motivational presentation, ইয়া। informative presentation, ওকে। দেন হচ্ছে এডুকেশনাল একাডেমিক, তো সেটা বলেই ফেলেছেন। আরেকটা খুব ইন্টারেস্টিং প্রেজেন্টেশন আছে। ভিজুয়াল পারসুয়েসিভ। সরি। ভিজুয়াল প্রেজেন্টেশন। ওকে। সো আমরা অনেক ধরনের প্রেজেন্টেশনের কথা বলছি, বাট আমরা কিন্তু আমাদের পোর্টফোলিও, এইটার কথা কেন বলছি, আপনারা কিন্তু এখন কেরিয়ার গ্রোথের দিকে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা যদি আপওয়ার্ক, ফাইবার কিংবা এখন নিজেদের পোর্টফোলিও নিয়ে কাজ করেন, এখন কিন্তু ভিডিও, পাওয়ার পয়েন্টও তৈরি করা যায়, বা পিপিটি বলেন বা প্রেজেন্টেশন বলেন। তো আপনার নিজেকে রিপ্রেজেন্ট করা ইটসেলফ আ প্রেজেন্টেশন, যে আপনি কত বছরের এক্সপেরিয়েন্সড, আপনি কি নিয়ে কাজ করছেন, এটাকে রিপ্রেজেন্ট করাও ইটস আ সর্ট অফ প্রফেশনাল প্রেজেন্টেশন। বাট এটা পার্সোনাল প্রফেশন প্রেজেন্টেশন। বুঝাতে পেরেছি? ওকে। সো আমরা কয়েক ধরনের প্রেজেন্টেশন আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, সো দ্যাট আপনাদের জিনিসগুলো আরেকটু ইজি টু গ্র্যাব হয়। হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে মাঝখানে কিছু ছোট ছোট টাস্ক দিব। সো ডোন্ট থিঙ্ক আমি র্যান্ডম লেকচার দিয়ে চলে যাব। আমি টুকটাক ছোট ছোট টাস্ক দিব, সেটা দিয়ে ইউ নিড টু ফাইন্ড ইট আউট। ওকে। আচ্ছা। সো এখন ধরেন আমি প্রেজেন্টেশন যে দিব, প্রেজেন্টেশন কত ভাবে হতে পারে। সো ডিউরিং কোভিড টাইম, আপনারা, আমি জানি না, আপনাদের টিচাররা আপনাদের সাথে কমিউনিকেট করেছে, রাইট? ইয়েস বা ম্যাম। আপনাদের ভার্সিটির টিচাররা কি করে যখন আপনাদেরকে লেকচার দেয়, তারা কি করে, পাওয়ার পয়েন্টটা ওপেন করে না, স্লাইড একটা ওপেন করে না, যেখানে তারা আপনাদের এডুকেশনাল ডিটেলস গুলো দেয়। জি সো জি জি যখন, ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি, সো যখন আপনি ভিজুয়ালি মানে ফিজিক্যালি আপনি যখন প্রেজেন্টেশন গুলো দেখছেন, সেটা হলো ফিজিক্যালি আপনি প্রেজেন্টেশনটা দেখছেন। হ্যাঁ, আবার এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, দো আই এম নট শোয়িং এনি পাওয়ার পয়েন্ট, but yet it's a kind of verbal presentation. Yeah. সো এখন আপনাকে যে এই প্রেজেন্টেশন গুলো দেয়া হচ্ছে, এটাকে আমি বেসিক্যালি দুই ভাবে ভাগ করি। একটা হচ্ছে আমরা ফিজিক্যালি প্রেজেন্টেশন করি, আর একটা হচ্ছে ভার্চুয়ালি। ঠিক আছে? সো আমরা দুভাবে আমরা এই প্রেজেন্টেশন গুলো রিপ্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের কাছে। এরপরে আমরা কি করছি, সো আমরা জানলাম যে আমাদের প্রেজেন্টেশন দুভাবে হচ্ছে। এখন আসি, আমার প্রেজেন্টেশন যে আমি দুভাবে দিব, এটার জন্য আমার কি কি টুলস লাগে।
ঠিক আছে, আমি কিন্তু চাইলে এটার স্লাইড আপনাদেরকে দিতে পারতাম। স্লাইডটা দিলে হতো কি, আপনারা কেউ আমাকে দেখতেন না, আমার কথাও শুনতেন না, ইউ আর লাইক লুকিং আফটার দি স্লাইডস, বাট আই উইল প্রোভাইড ইউ দ্য স্লাইডস। বা আমি এখানে যারা ব্রেন স্টেশনের ফ্যাসিলিটেটররা আছেন তাদের কাছে হয়তো বা আমি একটা শর্ট সামারি দিয়ে দিব, সো দ্যাট আমার কথাগুলো শোনার পরে আপনারা যখন একবার রিড আউট করবেন আপনাদের জিনিসটা মাথায় ঢুকবে। ঠিক আছে, সো ইয়া, তো যেটা বলছিলাম যে আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন, যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ভার্চুয়াল, যেটা এখন হচ্ছে। সো প্রত্যেকটা প্রেজেন্টেশনের কিছু অ্যাটায়ার থাকে, কিছু ম্যানার থাকে, কিছু এটিকেটস থাকে, রাইট? সো আমি যদি ধরেন একটু এলোমেলো ঘুমন্ত অবস্থায় আপনাদের সামনে প্রেজেন্ট হতে আসি, এটা কি দেখতে ভালো লাগবে? বা আপনাদেরকে আমার সাথে কমিউনিকেট করতে ভালো লাগবে? নো ম্যাম। ও ম্যাম। ম্যাম। হ্যাঁ, তখন আপনারা বলবেন যে কে একজন আসছে। ইভেন আপনাদেরকে একটা স্টোরি বলি, আম, কোনো এক মন্ত্রণালয় বা মিনিস্ট্রিতে আমি গিয়েছিলাম ফর স্টার্ট আপ ট্রেনার হিসেবে। সো আমি ওখানে অলমোস্ট 30 স্টার্ট আপস ছিল, বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে। দে জাস্ট অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশন। তো আমার ট্রেনিংটা ছিল ওদের লাস্ট। হ্যাঁ, সো এখানেও আমার ট্রেনিংটা আজকে লাস্টই। তো হাউভার ওখানে ট্রেনিং দিতে গিয়ে ওরা আমাকে দেখে পারলে মানে সামনে যা আছে ওটা দিয়ে ছুঁড়ে মারবে, এরকম একটা অবস্থা। তো আমি গেলাম, যাওয়ার পরে মানে আমাকে দেখে মিন্স আমি যে পাগলের মতো গিয়েছি তা না, বাট ওরা টানা সকাল 9টা থেকে একটানা ট্রেনিং করছে। সো এখন ওদের এক্সপেকটেশন হচ্ছে যে বাকিদের মতন আমিও গদবাঁধা লেকচার দিব, এবং দে আর নট ইন্টারেস্টেড টু হেয়ার। সো আমি আমার লিঙ্কডইন ডিটেলস, আমার প্রেজেন্টেশনে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখছি নো ওয়ান ইন্টারেস্টেড টু কমিউনিকেট। তো আমি বললাম আমরা কি খুব টায়ার্ড? হ্যাঁ, তো আমি কিন্তু যেই স্টার্ট করলাম না তাদের সাথে কিছুক্ষণ কমিউনিকেট করলাম, ওদের যে প্রবলেম গুলো বা আমার যে অডিয়েন্স গুলো আছে তাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করলাম। আফটার দ্যাট তারা কিন্তু প্রথমে আমার লিঙ্কডইন বলেন, আমার ফেসবুক বলেন, বা আমার সাথে কিভাবে কমিউনিকেট করবে, দে ডোন্ট ফিল ইন্টারেস্টেড। যে আমার দরকার নেই, ওনার সাথে এত কথা বলে কি হবে, বাকিরাও বিশাল লেকচার দিয়ে গেছে, আমাদের কাজে লাগে নাই, এখন উনিও একটা লেকচার দিয়ে চলে যাবে। ওদের ফিলিংসটা বেশিরভাগ ক্ষেত্রে, যখন আমরা এই যে কমিউনিকেশন নিয়ে কাজ করি, অডিয়েন্সের মেইন ঝামেলাই হয় যে যারা বলেন তারা অডিয়েন্সের কথা বুঝতে চান না, বা অডিয়েন্স কি শুনতে চায় সেটা বুঝেন না। আর অডিয়েন্স ধরতে চায় না যে আসলে আমি যে আপনাদেরকে একটা স্পিচ বা একটা তথ্য ডেলিভার করতে চাচ্ছি সেটা তার আসলে জানার ইন্টারেস্টটা থাকে না। তো যেটাই হোক, আফটার সাম টাইম তাদের রিয়েল লাইফ যে স্টোরিগুলো আমার যে প্রেজেন্টেশন ছিল ওগুলোর সাথে দে ক্যান কানেক্ট। আমি কিন্তু কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু দিইনি, আপনাদের সাথে যেভাবে কথা বলছি সেম ভাবে। তো তাদের যে স্ট্রাগলস বা তাদের যে মেইন পয়েন্ট, তাদের যে ব্যথার জায়গা, সেই জায়গাগুলোতে আমি যখন হিট করে ফেলেছি তখন দে আর ইন্টারাক্টিং, যে না আমরা উই আর নট ফিলিং বোর্ড। তো আমি ঠিক 15 to 20 মিনিটস পরে বললাম যে আপনাদেরকে বোর লাগছে, চলেন তাহলে বাইরে যে ঘুরে আসি। সো আফটার দ্যাট দে সেইড যে না আমরা জানতে চাই। তো আমি বললাম ফ্লোর ইজ ইয়োর, আই এম অলসো ইয়োর, 1 ঘন্টার জন্য। সো তোমাদের যত রিসোর্স দরকার আমার টপিকের উপর, ইউ ক্যান আস্ক মি। সো তখন কি তাদের সাথে একটা ইন্টারাকশন হয়। সো আমরা যখন প্রেজেন্টেশনটা দিব আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমার অডিয়েন্স কারা, হ্যাঁ, এবং আমার অ্যাপিয়ারেন্সটা প্রপার ভাবে আছে কিনা। অনেকে বলে যে আমি সুটেড বুটেড হতে চাই না। আই এম নট সেইং যে আপনাকে সুটেড বুটেড হতে হবে, আপনাকে একদম মেকআপ করে আসতে হবে, নো। স্মার্ট অ্যাটায়ার নিতে হবে, মেয়েদের ক্ষেত্রেও যেমন ছেলেদের ক্ষেত্রেও সেম। ইটস নট নেসেসারি যে আপনাকে প্রেজেন্টেশন দিতে গেলে আপনাকে একদম অনেক মেকআপ করতে হবে, হেভি লিপস্টিক দিতে হবে, লটস অফ স্টাফ, অনেক শাড়ি পরতে হবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। আপনি যেই ড্রেসটা পরে কমফোর্টেবল, এখন আপনি ধরেন প্রোগ্রামটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে, আপনি এমন কিছু পড়তে পারেন না যেটা আপনার টিচারের কাছে বা আপনার ফ্রেন্ডের কাছে দৃষ্টিকটু লাগে। একটা পরিবেশ বা একটা সার্কামস্টেন্সেস গুলো আপনাকে থিঙ্ক করতে হবে যে আমি কোন পরিবেশে এই প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি। এতটুকু ধরতে পারা গিয়েছে না আমি অনেক বেশি বলছি?
Yes, ma'am. জি ম্যাম Yes, বুঝছি ma'am. আপনাদের যদি Yes, কোনো ma'am. তর্ক থাকে আমার সাথে যদি ফাইট করতে চান আই এম ওপেন, হ্যাঁ। সো আমি যখন ক্রাউড পাই আমি খুব জানতে আগ্রহী হই যে আমি কোথাও কোনো ভুল বলছি কিনা, আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো, হ্যাঁ। সো ইট শুড বি ইন্টারেক্টিভ, আমি বলে যাচ্ছি আপনারা শুনে যাচ্ছেন, এরকমও হয় যে মানে হোয়াট আই ফিল, আমি রিক্সা দিয়ে যাচ্ছি, হয়তো রিক্সার যিনি চালাচ্ছেন রিক্সা চালক উনিও আমাকে অনেক কিছু শিখাতে পারে, ইউ নেভার নো কে কখন কোথায় শেখায়, সো আমি আপনাদের থেকেও শুনতে চাই। তো এনিওয়ে, সো আমাদেরকে প্রেজেন্টেশন দিতে গেলে আমার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, আমার অডিয়েন্স কারা, তাদের ইন্টারেস্ট কি, তাদের এজ কি, এবং আমি যখন প্রেজেন্টেশনটা দিব, হ্যাঁ, অবশ্যই আমি আমার অ্যাম্বিয়েন্স বা যারা আমাকে দেখবে বা আমি যেই জায়গাতে প্রেজেন্টেশনটা দিব সেখানে আমার কি ধরনের ড্রেস পরতে হবে। এখন আমি একটা কনফারেন্সে যাচ্ছি, একটা বড় কনফারেন্স হবে, ওখানে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবে, ইউ নেভার নো আপনার প্রেজেন্টেশনটা এত ভালো হলো তারা আপনাকে প্রপোজাল দিয়ে বসবে যে কাম ওভার উইথ আস, তোমার এই টপিকটা আমার ভালো লেগেছে, আমি আমার ইন্ডাস্ট্রিতে এটার ইনপুট দিতে চাই। কিন্তু আপনি যদি খুব বেসিক ওয়েতে যান তখন কিন্তু আপনার অ্যাটায়ার দেখি অনেকের পছন্দ হবে না, ইটস ইটস নট বি লাইক খুব ফর্মাল হতে হবে, অনেকে খুব আটসাট করে ছেলেরা এমন টাই পরে ফেলে যে নিজেই কথা বলতে পারতেছে না, আবার শার্ট একটা পরে ফেলে বাটন মনে হচ্ছে এখনই ফেটে পড়ে যাবে, হ্যাঁ, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি এগুলো দেখে আসছি। আবার কেউ হচ্ছে স্যান্ডেল পরে চলে আসে প্রেজেন্টেশনে, হ্যাঁ, যে আমি আমার স্টাইল আই ক্যানট চেঞ্জ ইট, ইউ ক্যানট চেঞ্জ ইট, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট একটা প্রপার ওয়েতে আসতে হবে, একটা ম্যানার মেনটেন করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে আমি যেটা পরবো অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে, যাতে দুইজন বা তিনজন মানুষ আপনার এগেনস্টে কিছু না বলতে পারে। হুম। তো এবং আপনাকে একটা জিনিস কি, আপনি যখন অডিয়েন্সের সাথে কানেক্ট হবেন, ডোন্ট টেক ইট লাইক আপনার ফুল অডিয়েন্সকে আপনি খুশি করতে পারবেন, ভাই মানুষ এত মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে, রাইট, আইসক্রিম করে, সবার কাছে কি একই বিরিয়ানি সবার কাছে সেম টেস্ট লাগে? নো। একই আইসক্রিম কারো কাছে মনে হয় যে ও ওয়ার্ল্ডের বেস্ট আইসক্রিম, টার্কিশ আইসক্রিম আপনারা কম বেশি চিনতে পারেন, ওই যে নাচানাচি করে খায়, হ্যাঁ। সো আই টেক লাইক 60 সার্ভে অন দ্যাট, তার মধ্যে আহ কেউ বলছে যে ইটস অ্যাভারেজ, কেউ বলছে যে একটা মানে আমি ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারছি না, এটা ইটস নট লাইক হ্যাপেনিং, জাস্ট ক্রেজ উঠছে, মানুষ যাচ্ছে, হ্যাঁ। তার কেউ বলতেছে ভাই আমার কাছে চকবার আইসক্রিমই ভাল লাগতেছে, আর একজন বলতেছে না ভাই আমার তো নাচতেও ভাল লাগে, ওদের ওই লোক যখন নাচে আমার আমার ওগুলোই খুব ভাল লাগে। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ ফিল, বাট ওভারঅল তার একটা স্ট্যাটাস আছে, তার কি যে আইসক্রিমটা আছে ওখানে গিয়ে একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায় বা সে ওই স্ট্যাটাসটাকে তৈরি করছে। সো সেম ভাবে আমরা যখন প্রেজেন্টেশন দিতে যাব আমি আমার স্ট্যাটাসটা সেভাবে তৈরি করব, এবং আমি মেক শিওর করব আমি যেই ড্রেস পরে কমফোর্টেবল, আমি আমার থেকে 2 সাইজ ছোট সাইজের ড্রেস পরলে যে ওটা খুব স্মার্ট লাগবে না, স্মার্ট ক্যাজুয়ালও পরা যায়, হ্যাঁ। আপনি দেখবেন ওয়ার্ল্ডের অনেক বড় বড় যারা লিডার্স আছে, আমি খুব বেশি অনেকের নাম তুলবো না, বাট টেক লিডার্সই অনেকে আছে দেখবেন একই ড্রেস পরে ওরা আসতেছে, একই টি শার্ট পরে তারা আসতেছে, হ্যাঁ। দে আর প্রিটি মাচ কমফোর্টেবল অন দ্যাট, এবং সে ওটাকে স্মার্টলি ক্যারি করছে, দ্যাটস ইট। বাট তাই বলে ওরা স্যান্ডেল বা হাওয়াই শার্ট পরে চলে আসতেছে না। কিছু কিছু সময় আপনারা দেখবেন অনেকে হাওয়াই শার্ট পরে প্রেজেন্টেশন দিতে চলে আসে। হাওয়াই শার্ট বুঝেন? ইয়েস ম্যাম, বিচে যেগুলো হচ্ছে পড়ে যায়। এক্স্যাক্টলি, সো কিছু কিছু সময় ওরকমও আম, মানুষজন দেখা যায়। তো আমি ইভেন আপনি যখন জব ইন্টারভিউ দিতে যান, আম, মাঝে মধ্যে কিছু ড্রেস দেখলে মানে আমি আমি শকড হয়ে যাই যে আচ্ছা ঠিক আছে, ওনাকে কি আমার কোনো প্রশ্ন করা উচিত না উনি আমাকে প্রশ্ন করবে, সেটা নিয়ে আমি কনফিউজড হয়ে যাই যে আসলে কি বলা উচিত। সো আপনার অ্যাপিয়ারেন্সটা আপনার কমফোর্ট জোনের মধ্যে রেখে আপনি স্মার্টলি ক্যারি করাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, এবং আপনি যখন স্মার্টলি জিনিসটা নিয়ে ক্যারি করবেন আপনার মনের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। আমার যেমন একটু রেড কালারের লিপস্টিক দিলে বা একটু ডার্ক রেড এই টাইপের লিপস্টিক দিলে আমার নিজের খুব কনফিডেন্স
গ্রো করে, হ্যাঁ, যে আমাকে খুব ভাল লাগতেছে, আমি যখন কথা বলতেছি আমাকে নাইস লাগতেছে। সো আই ডোন্ট কেয়ার যে আমাকে অডিয়েন্স মানে আমি ভয়টা ভীতিটা ওইটা আমার কেটে যায়। সো এই ধরনের কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে। আমি জানি না আপনাদের মধ্যে কি কিছু আছে যে আমাকে ব্ল্যাক শাড়ি পরলে বা আমাকে হোয়াইট শার্ট পরলে একটু একটু ভাল লাগবে বা আমি কথা বললে ইটস ওকে। আপনাদের মধ্যে কি এরকম কোনো ফিলিংস কাজ করে আমার কি? আমার এটা হয়, আমি হচ্ছে ব্ল্যাকটা প্রিফার করি সবসময়, ইম্পর্টেন্ট কোনো প্রেজেন্টেশন আর ইন্টারভিউ থাকলে, অফিসের কোনো মিটিং থাকলে। এক্স্যাক্টলি। সো ইভেন এরকম দেখা যায় অনেক ছেলেমেয়েরা মানে পড়ে আসে নিজের পরিবেশের খাতিরে, এরপরে দেখবেন কি এরকম করে কাপড় টানছে, এরকম করে কাপড় টানছে। ইটস নট নাইস। আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। যখন আপনি ওখানে কনফিডেন্ট থাকবেন আপনি ইজিলি কথা বলতে পারবেন। সো অনেকভাবে নিজেকে পুশ করা যায়, ইটস আ ওয়ান অফ দ্য পয়েন্ট। এতটুকু ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ইয়েস আচ্ছা, ম্যাম। জি মিস। Yes, ma'am. আমি জি ম্যাম। ইউ ক্যান কল মি আপু, ম্যাম না বললেও চলবে। ম্যাম বললে বরঞ্চ কথা বলতে গেলে একটু প্রবলেম হয়, তাই না? কমফোর্ট জোনটা কাজ করে কম। সো সোফার যা বললাম এটার সাথে আপনাদের লাইফের কোনো মিল আছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ আপু, ভার্সিটিতে অনেক কিছু দেখছি এরকম, আসলে আপনি যেগুলো বলছেন রিলেটেবল। ওকে, পরে আপনার সাথে কিছু ঘটেনি? না না, বেসিক্যালি আমি সবসময় হোয়াইট ড্রেস পরেই যেতাম, বাট আমাদের কিছু ফ্রেন্ড আছে ওরা এরকম হাওয়াই শার্ট মার্ট পরে আসতো, তখন স্যার বেরও করে দিত। এক্স্যাক্টলি। সো আমরা এরকম অপ্রস্তুত হব না। আর আমরা যখনই কলেজ লেভেলটা শেষ করে ফেলবো, আফটার দ্যাট ইউনিভার্সিটিতে আমরা যখন পা দিয়ে ফেলবো, তখন থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি মানে আমরা এটা আসলে ফিল করি না, বাট অনেস্টলি আপনারা যখন ভার্সিটি লাইফে ফার্স্ট স্টেপটা দিয়ে দিবেন, আপনি ধরে নেবেন যে আপনি ইন্ডাস্ট্রিতে অলরেডি ঢুকে গিয়েছেন। এবং তখন থেকে যখন আপনি এক একটা ব্লগস আপনি রেডি করবেন, আপনি মনে করবেন আপনি নিজেকে অ্যাটলিস্ট 2 বছর আগিয়ে নিচ্ছেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন না, আই এম নট সেইং যে এনজয় করবেন না, ডেফিনেটলি ইউ শুড এনজয়, বাট আপনার নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখতে হবে। আপনি কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন, নিজের ব্লগস গুলো। এরকম অনেক ছেলে মেয়ে আছে, আপনারা ট্রাস্ট করবেন কিনা আই ডোন্ট নো, অনেক ছেলে মেয়ে আছে ফাইনাল ইয়ারে গিয়ে নক দিয়ে বলে যে ভাই আমি তো প্রেজেন্টেশন দিতে জানি না, আমাকে একটু প্রেজেন্টেশনটা বানায় দাও। আমারই এক রিলেটিভ, ও জব করতেছে, হ্যাঁ। তো সে আমাকে নক দিয়ে বলতেছে যে আমি তো 4 মাস ধরে জব করতেছি, আমার সিনিয়র তো বলছে 4 মাসের একটা রিপোর্ট দিতে হবে প্রেজেন্টেশন আকারে। এখন জবের এই প্রেজেন্টেশন কি দিব আমি? তো আমি পরে বললাম যে তুমি যা কাজ করছো তুমি তাই রিপ্রেজেন্ট করবা। বলে ভাই আমি তো প্রেজেন্টেশন দিতে জানি না। তা আমি বললাম দিতে জানো না, গুগল করে দেখো। তো আমি ফার্স্টেই তাকে ধরিয়ে দিইনি, আমি বলছি তোমাকে আগে গুগল করে দেখতে হবে যে তুমি 4-5টা প্রেজেন্টেশন তুমি দেখবা কি হয়, প্রেজেন্টেশনের টপিকগুলো কি হয়। যখন একজন মানুষ তার ওয়ার্কের একটা রিপোর্ট দিতে চায়, তার মধ্যে কি কি ধরনের কন্টেন্ট রিপ্রেজেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যখন তুমি তোমার বসের কাছে নিজের রিপোর্টটা দিচ্ছ। তো তাকে আমি বললাম যে তোমার কাছে টাইম কয়দিন আছে? তো সে বলল যে আম, একদিন। তা আমি বললাম যে সকালবেলা 9টার দিকে তুমি শুরু করো, তুমি 12টা পর্যন্ত গো থ্রু করো, এরপরে আমি দেখবো। তো সে 12টা পর্যন্ত গো থ্রু করলো। গো থ্রু করার পরে একটা প্রেজেন্টেশন সে একদম বেসিক কোনো কিছু করে নাই, পাওয়ার পয়েন্টের উপরে জাস্ট ওপেন 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 শুধু লেখা লিখছে, এবং এতগুলো লেখা লিখেছে মানে নো ওয়ান্স গোনা রিড ইট। ঠিক আছে? সো প্রত্যেকটা প্রেজেন্টেশনেরই একটা প্যাটার্ন থাকে। তুমি যখন জব প্রেজেন্টেশন দিবা যে তোমার 4 বছরে তুমি কি কি মাইলস্টোন তুমি অ্যাচিভ করেছো, এগুলো তুমি বলবা। তোমার অ্যাচিভমেন্ট কি, তোমার ল্যাক কি ছিল, তুমি সেই ল্যাকটাকে কিভাবে রিকভারি করে তুমি তোমার কোম্পানিতে ভ্যালু অ্যাড করেছো, এগুলো তুমি রিপ্রেজেন্ট করবা। এটা তোমাকে হেল্প হেল্প করবে কিসে? তখন তোমার প্রমোশন নিয়ে দে উইল থিঙ্ক, তখন তোমার ইনক্রিমেন্ট নিয়ে দে উইল থিঙ্ক, বা তারা তোমার সাথে ডিনাই করতে পারে যে তুমি এই কাজটা আসলে করো নাই, তোমার এই জায়গাতে কিন্তু ল্যাক আছে। সো দিস ইজ দ্যাট মাচ মানে ইম্পর্টেন্ট ফর ইউর
মানে রেগুলার লাইফ। আবার যদি আপনি একজন টিচার হন, হ্যাঁ, সেদিন যেমন আমি কোনো একটা নাম নাম বলতে পারছি না, নামটা বললে ডেটা ডিসক্লোজ হবে। তো তখন বললো সে সোসিওলজি থেকে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন বললো যে আপু আমি তো সোসিওলজি থেকে পাশ করেছি, আমার কাজ ছিল কন্টেন্ট নিয়ে জাস্ট লেখালেখি করা। আমি বললাম ওকে ফাইন, কিন্তু আপু আমাকে প্রতিদিন প্রেজেন্টেশন বানাইতে হয়। হ্যাঁ, ওদের ক্লাস হয় প্রতিদিন, কিছু ক্লাস হয় সোসিওলজির উপরে, সমাজের উপরে। হ্যাঁ, সো তখন গিয়ে ওকে কিন্তু প্রেজেন্টেশন বানাতে হচ্ছে। সো আমাদের এভরি আদার ডে বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে হয়। এখন আসি প্রেজেন্টেশন দেওয়ার সময়, ধরেন আমি এখন কিছু কন্টেন্ট রিড আউট করব। হ্যাঁ, আপনারা বলবেন আপনার কার কাছে কতটুকু ভালো লাগে। Think positively. Your psychology sign of stage fright, racing heart, clammy palm, and crunching stomach are nearly felt by you but are far less visible to eyes of the audience. Yes, Morgans, you must remind yourself that you don't look as bad as you feel. আচ্ছা, আমি কি পড়ছি আপনারা কিছু বুঝছেন? না না আপু, তারপর অনেক আমার চেহারা বোরিং দেখে কেমন লেগেছে লাগছে? শুনে। হ্যাঁ, না আমার এটা চেহারা তো দেখে জাতীয় কেমন সংসদে লাগছে? পড়া হয় আপু, হ্যাঁ হ্যাঁ। জাতীয় সংসদে পড়া হয়। আচ্ছা ঠিক আছে, আমরা পলিটিক্যাল দিকে না যাই। বাট এরকম কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ হোয়াট দ্য প্রেজেন্টেশন ইজ। হ্যাঁ, আমরা যখন কথা বলি আমরা জাস্ট রিড আউট করি, তাই না? বাট আমিও কিন্তু কাইন্ড অফ প্রেজেন্টেশন দিচ্ছি, বাট আমি কি করছি আপনাদের সাথে কমিউনিকেট করছি। হ্যাঁ, সো আমরা এই ধরনের প্রেজেন্টেশন অ্যাভয়েড করব। আপনার যদি টার্গেট থাকে যে আপনার অডিয়েন্সকে আপনি 100% ঘুমায়, মানে ঘুম পাড়াতে চান, দেন আপনি আমার থেকেও আর একটু খারাপ ভাবে পড়তে পারেন। আমি, ইফ আই এম নট রং, আপনার আমার থেকেও খারাপ ভাবে পড়তে পারেন। বাট আমি বলবো ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড প্রেজেন্টেশন গিভার, দেন আপনাকে অবশ্যই এরকম ভাবে রিড আউট করা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, কারণ সবাই রিডিং পড়তে পারে, কেউ আপনার মানে মানে আপনার রিডিং পড়তে কেউ আসে নাই বা আপনার রিডিং শুনতে কেউ আসে নাই, ঠিক আছে? ওকে, সো আমরা এই জিনিসগুলো করব না। আচ্ছা, এখন আপনাদেরকে একটা সাইড টিপস দিব। পরীক্ষার আগে কি কারো পেটের মধ্যে বাবলস ক্রিয়েট হয়, গুদগুদি হয়, জি ম্যাম, নার্ভাসনেস হয়। বমি আসে, জি ম্যাম, বমি আসে না ম্যাম, বাট কাশি আসে বেশি হাত নার্ভাসনেসে। ঘামে? জি ম্যাম। জি ম্যাম, আমি আর ছেলেরা হচ্ছে এরকম করবে একটু পর পর, তারপর হচ্ছে এরকম করবে, আম, আম, তারপরে টাই থাকলে এরকম করবে, টাইটা ধরে, এটা ধরে টাই, এরকম করবে। দিস ইজ হোয়াট দ্য নার্ভাসনেস ইজ। সো আপনারা যখনই প্রেজেন্টেশন দিতে যাবেন মেক শিওর করবেন আপনারা 10 মিনিট বড় বড় করে নিঃশ্বাস দিবেন, কোথাও বসে কাম ডাউন করে। নো, আপনি অলরেডি জানেন, আপনার মাথার ব্রেনকে সেট করবেন যে আমি এই টপিকগুলো, এবং মেক শিওর করবেন আপনি যে এতগুলো টপিক নিয়ে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন এটা আপনার ব্রেনের মধ্যে আছে। কখনো প্রেজেন্টেশন মুখস্থ বলবেন না, আপনি বুঝবেন জিনিসটা, বুঝে দেন জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন। এম আই ক্লিয়ার? আপনি যখনই প্রেজেন্টেশন মুখস্থ করতে যাবেন আপনি তখনই ধরা খাবেন, কিন্তু আপনি যখন জেনে জিনিসটাকে সামহোয়াট মুখস্থ করবেন দেন ইটস পারফেক্ট। বুঝাতে পেরেছি? নাহলে আপনাদের মধ্যে কি এরকম কেউ আছে প্রেজেন্টেশন দিতে গিয়ে ভুলে গিয়েছে? আপু ওই মুখস্থ পড়ার বিষয়টা ফার্স্ট সেমিস্টারে হয়েছিল, তারপরে বাট কেমন পরে, হলো? হ্যাঁ তারপরে তো স্যার 0 দিয়ে দিল। এক্স্যাক্টলি, সো কখনোই মুখস্থ করা যাবে না, কারণ প্রেজেন্টেশন মুখস্থ করার জায়গা না এবং ভয়ের জায়গা না। আপনাকে প্রেজেন্টেশনের আগে একটা জায়গায় বসবেন, কারোর সাথে কথা বলবেন না। এটা আমার স্ট্র্যাটেজি অ্যাজ এ, মানে আমাকে তো বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়, বা ইভেন আমি আমার যখন কোম্পানির পিচিং করি, ইনভেস্টর পিচ আছে, মাল্টিপলস অফ বিজনেস পিচ আছে, তো আপনার কি মনে হয় আমার ভিতরের মধ্যে কাঁপে না? আমারও কাঁপে।
আমারও ভয় লাগে। তো তখন আমি কি করি, আমার যে টিম মেম্বার আছে বা আমার যারা কলিগস আছে, যারা অন্যরা প্রেজেন্টেশন দিবে আমার মতোই, সো আমি কারোর সাথে কথা বলি না। আমি একটু ডিটাচড হয়ে যাই। আই ট্রাই টু রিকল, আমি দেখি না, পড়ি না, আমি কি করি, রিকল করি যে আমার পয়েন্টগুলো কি ছিল। ওকে, আমার কোম্পানির বুলেট পয়েন্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি আমার কোম্পানি কত বছর ধরে কাজ করছে, আমি হাইলাইট করব আমার সাকসেস স্টোরিজ গুলো কি, আমি হাইলাইট করব কি যদি আমার ইনভেস্টর পিচ হয়, সেক্ষেত্রে আমি কত টাকা রেভিনিউ জেনারেট করছি, আমার নেট প্রফিট কি, আমার লস কি, আমার রিসোর্স কি, আই উইল শেয়ার দ্যাট থিং। সো আমি এগুলো চিন্তা করি, দেন পাশাপাশি আই টেক ডিপ ব্রেথ, কিছুক্ষণের জন্য কাম ডাউন করি, দেন আমি প্রেজেন্টেশন দিতে উঠি। প্রেজেন্টেশন দিতে ওঠার পরে স্টেজে উঠলে পরে একটা শর্ট একটা শক লাগে, একটা মানে এতগুলো অডিয়েন্স, এতগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আপনি যদি চিন্তা করেন 134 জন অডিয়েন্স এখন আছে, রাইট? বলতে পারেন কয়টা চোখ হবে এখানে? 270। 280। 268। 268টা চোখ আমাকে দেখতেছে, রাইট? ইয়েস। তো এইটা যখন শুরু মানে ফার্স্টে আসবেন, আপনি যতবারই প্রেজেন্টেশন দেন একটা ছোট শখ কাজ করবে। এখানে স্ট্র্যাটেজি কি, এখন যেহেতু ভার্চুয়াল, ইটস প্রিটি ইজি। যখন আপনি একটা বিগ অডিয়েন্সের দিকে থাকবেন, ইউ নেভার লুক অ্যাট দ্য নিয়ারেস্ট অডিয়েন্স, কাছের অডিয়েন্সের দিকে কখনোই তাকাবেন না। আই এম নট সেইং আপনি চোখ নামিয়ে রাখবেন। এই যে আমি যদি চোখটা নামিয়ে রাখি, তার মানে হচ্ছে আই এম নট অ্যাকচুয়ালি এঙ্গেজিং উইথ ইউ গাইস, ঠিক আছে? আমি এখন কিন্তু চোখ নামিয়ে আছি, রাইট? কিন্তু আমি যখন চোখটা এদিকে তাকাচ্ছি, মানে কি আমি আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি, হ্যাঁ? সো আপনারা যখন লাইভ প্রেজেন্টেশন দিবেন, তখন আপনাদের টার্গেট হতে হবে আমি দেয়ালের দিকে তাকাবো, এবং কেউ বুঝবে না আপনি আসলে দেয়ালের দিকে তাকাচ্ছেন না অন্য কারো দিকে তাকাচ্ছেন। আফটার 30 to 40 সেকেন্ডস লেটার অন আপনার এই নার্ভাসনেসটা কেটে যাবে। সো এইটুক পর্যন্ত কি আমি বুঝাতে পেরেছি? বা কোনো কোয়ারিজ যদি থাকে, আমি সোফার একটু আপনাদের থেকে একটা কিছু প্রশ্ন নিতে। ইয়েস। কারো কোনো প্রশ্ন, লাইফ স্টোরি কোনো কিছু আছে যেটা আমার সাথে শেয়ার করতে চান? জি মিস, জি মিস, মিস গামি যখন হচ্ছে বিএসসি তে থিসিস প্রেজেন্টেশন সময়, তো মিস আমি মিস হচ্ছে এইভাবে আমি সবকিছু হচ্ছে থিসিসের সব সাবজেক্ট সময় আমি হচ্ছে এমনি গামিতে সবকিছু আমি হচ্ছে স্লাইড সবকিছু আমি হচ্ছে ইজ ইট গুড? আহ, আহ, বেশি আহ, বলে ফেলছিলেন? নো মিস, আমার হচ্ছে মানে স্যার আমার উপর সন্তুষ্ট ছিল। আর ম্যাডাম হচ্ছে A+ পেয়েছিলাম ম্যাডাম। ওয়াও, এক্সিলেন্ট। আপনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আপনার প্রচন্ড এক্সাইটমেন্ট আছে আপনার মধ্যে, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড। হ্যাঁ, আমি এটা কিভাবে বলেছি জানেন? কারণ আমি এই 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 ফিলিংসটা আমার আম, যখন আমি বড় বড় সেগমেন্টে প্রেজেন্টেশন দেই অথবা এরকম কথা বলি, আমারও কথার টেম্পো খুব বেড়ে যায়। টেম্পো মানে বোঝেন, কথার টেম্পো? কথার স্পিড। এক্স্যাক্টলি। সো আমরা যখন খুব এক্সাইটেড থাকি অথবা খুব নার্ভাস থাকি, আমাদের সাইকোলজিক্যালি আমরা খুব ফাস্টার কথা বলার চেষ্টা করি। ইভেন কেউ যদি কোনো কথা হাইডও করে, সে খুব ফাস্টার কথা বলবে, সো দ্যাট আপনারা অ্যাকচুয়ালি ধরতে পারবেন না যে আসলে কি হচ্ছে। সো মোহাম্মদ আব্দুল্লাহ যিনি, উনি হচ্ছে ওনার ক্ষেত্রে ওনার প্রেজেন্টেশন, ওনার যে এক্সাইটমেন্টটা ছিল যে হ্যাঁ আই ডিড সামথিং গুড, সে যখন ওটা ওই তার স্টোরিটা বলার যে একটা ফিলিংস, এটাও কিন্তু একটা কাইন্ড অফ সর্ট অফ প্রেজেন্টেশন। হ্যাঁ, সে আরেকটু কামলি, সে যখন বড় হয়ে যাবে বা আরো বেটার জায়গা যাবে, সে কিন্তু আপগ্রেড করে যাবে, এটা আমি কনফিডেন্ট। আব্দুল্লাহ, ভেরি গুড। না আব্দুল্লাহ না, আপনার নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদুল্লাহ। জি জি। ওকে, সো বেস্ট উইশেস ফর ইউ। অ্যান্ড এখানে আপনারা কেউ প্রেজেন্টেশনে ভালো না, আমি ইফ আই এম নট রং, কেন বললাম কেউ না? দাঁড়ান, এখানে দেখি নড়াচড়া করে ফেস আমি দেখছি মিস, না। জি আমার একটা মিস। কোশ্চেন ছিল।
আমি যদি মাঝখান থেকে যে কথাটা বলতে নিয়েছিলাম প্রেজেন্টেশনের মাঝখানে ভুলে যাই, তাহলে আমি আনসার রিপ্লেস করে কি বলতে পারি? ওই সময় আপনি কিছু শর্ট স্টোরি অ্যাড করবেন যদি পারেন। স্টোরি শর্ট স্টোরি তো স্টোরি এগুলো হঠাৎ হচ্ছে করে উপস্থিত স্টোরি। বুদ্ধিমত্তা, কিন্তু কখনো ইউ শুডেন্ট বি পজ। কেন? আমি এখন অডিয়েন্সকে কি বলছি, আমি কোনো স্ক্রিপ্ট বাদ দিচ্ছি কিনা, ডু ইউ গাইস নো? না, নো ম্যাম। আপনি জানি জানেন না যে আমি কি অডিয়েন্স তো কিছুই বলছি? জানে না। এক্স্যাক্টলি। সো আপনার অডিয়েন্স কিন্তু জানে না আপনি আদৌ ঠিক বলছেন কি রাইট বলছেন। হ্যাঁ, যখন আপনি ফিজিক্সের কোনো প্রেজেন্টেশন দিবেন, সূত্র যদি ভুলে যান, ওখানে ব্লাফ মারতে যেন না, তখন গিয়ে বিপদে পড়বে। তখন আবার বলবে যে আমাকে তো অনি আপু বলছে ব্লাফ মারার জন্য, তখন দোষ হবে অনি আপু। সো ডোন্ট ডু ইট। যেখানে সূত্র আছে, ডেফিনেটলি ইউ শুড আস্ক স্পেস ফর ইট টু রিকল, অর ওই যে ক্যালকুলেশন। জি। আপু আমি একটা এম্বারেসিং একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। আমি হচ্ছে এক্সেলেন্ট। 2012 সালে হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছিলাম। তো বিতর্কও তো একটা প্রেজেন্টেবল জিনিস। তো সেখানে হচ্ছে যুক্তি তর্কটা উপস্থাপন করার ব্যাপার থাকে। তো সেখানে আমি হচ্ছে আমার প্রতিপক্ষের যে পয়েন্টটা বলেছিল, সেটা সেটা আমি কাকতালীয় ভাবে আমার সাথে মিলে যায়, আমার মনের মধ্যে খুব ক্ষোভ তৈরি হয়েছিল। এবং আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি যেটা বলবো সেটাই তো আপনি বলে দিলেন। তো যাই হোক, এটা খুবই একটা এম্বারেসিং সিচুয়েশন ছিল। কিন্তু আমি তখন খেয়াল করলাম যে আসলে আমার এই সাইকোলজিটা মানে আরো আগে আমার প্রিপেয়ার হয়ে যাওয়াটা উচিত ছিল। যে হ্যাঁ, এমন কিছু ঘটনা থাকতে পারে, তাহলে তৎক্ষণাৎ হয়তো আমি ব্যাপারটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারতাম। আপনি সেটা বলতেছেন, আমরা সবচেয়ে বেশি মানে মারমুখী প্রেজেন্টেশন হয় ইনভেস্টর পিচ বা পিচিং পিচে। ইনভেস্টর পিচিং এ সবচেয়ে বেশি মারমুখী ঝামেলা হয়। আপনি ইউ আর ভেরি গুড। আমি এটা মনে হয় 3 মাস আগে একটা আমাদের একটা পার্টনার, তো তাদের টেক সাপোর্টে আমরা যখন গিয়েছিলাম, তো পিচিং চলছিল, উই ওয়ার লাইক মানে হেল হেল কনফিডেন্ট, আমরা প্রেজেন্টেশনে গুড, আমরা টেক সাইডে গুড, আমরা একদম পুরাই দিব, এরকম একটা অবস্থা। ভাই, ইনভেস্টর যখন সামনে আসছে এবং যখন সে প্রশ্ন করা শুরু করছে, মানে কেউ কোনো উত্তর দিতে পারেনি, আমরা জাস্ট পুরা পজ হয়ে গেছি। হ্যাঁ। সো এখানে একটা জিনিস কি, আমাদের যখন প্রেজেন্টেশন চলে, প্রফেশনাল ধারাটা হচ্ছে প্রেজেন্টেশন কখনো স্টপ করতে হয় না, তাকে একটা টাইম দিতে হয়, সে তার মতো করে পুরো প্রেজেন্টেশনটা দেয়। আফটার দ্যাট যারা অডিয়েন্স থাকে তারা একটা শর্ট টাইম পায়, সেই টাইমে অ্যাকচুয়ালি তারা কমিউনিকেট করে যে তোমার এই জায়গাতে প্রবলেম আছে, তোমার এখানে প্রবলেম কি, তখন আপনাকে উড়ায় ফেলবে। সবচেয়ে বেশি এম্বারেসিং সিচুয়েশন এগুলোতে পড়বেন। পিচিং টাইপের যখন আপনি, যদি আপনাদের যদি কারো অন্টারপ্রেনারশিপের দিকে আগানোর ইচ্ছা থাকে বা কারো কোনো আইডিয়া থাকে, সে আইডিয়া নিয়ে সামনে আগানোর ইচ্ছা থাকে, সো আমি বলবো ওই সময় যে আপনারা পিচিং করবেন বা ওই সময় যে আপনার প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন দিবেন, ওইটা অনেক একটা টাফ ব্যাপার। আমি এটাকে টাফ বলবো না, সেলফ কনফিডেন্সের ব্যাপার। এবং আপনি প্রপার ইনফরমেশনটা দিচ্ছেন, যতটুকু দিচ্ছেন প্রপার ইনফরমেশন দিচ্ছেন, দ্যাটস ইট। আর কেউ ছেলেদের মধ্যে খুব কম কথা বলে, সাজিব শুধু একটু কথা বলে, আর কেউ কথা বলে না। এই আপু, যে আমি। জি। জি হ্যাঁ, আমি মানে এটার আগে কোয়েশ্চেনটা করেছিলাম। আপনি যে বলেছেন কি যে যদি আমরা মিড পয়েন্টে মাঝখানে ভুলে যাই কি যে কি নিয়ে আমরা কথা বলবো, দেন আমরা একটা স্টোরি অ্যাড করে দিতে পারি। কেমন টাইপের স্টোরি? আমি তো মানে একটা মেড আপ স্টোরি বলতে পারবো, নাকি আমি একটা রিসেন্ট এনকাউন্টারের কথা বলবো, নাকি আমি একটা পুরা ফ্যাকচুয়াল একটা জিনিস কোন স্ট্যাটিস্টিক্স বসাই দেবো সিচুয়েশনে? ডোন্ট ডু কারণ ইট লাইক দিস। ফার্স্টে বললাম ডোন্ট ডু ইট লাইক দিস। হ্যাঁ, আপনি কি করবেন, ধরেন আপনার সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ, আমি হুম, কি করতেছি, আপনার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, এর মধ্যে কিন্তু আমি কিন্তু থিঙ্ক করছি আপনি কি বলছেন, কি জানতে চাচ্ছেন। সো আপনার কথা বা আপনি যেই জায়গায় পজ হচ্ছেন সেটার সাথে আপনার মনে করতে হবে, আপনার ধরেন বাংলাদেশে এই রিলেটেড কোনো ঘটনা ঘটেছে কিনা আচ্ছা। বা ওয়ার্ল্ড ওয়াইড কোনো ঘটনা ওইটার সাথে কানেক্টেড আছে কিনা। সো আপনি তখন ওটাকে
অ্যাড অন করবেন যে however let's share a story. আচ্ছা, ওকে, গট ইট, থ্যাংক হ্যাঁ, ইউ। however বা জি, আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আপু সাপোজ ধরেন আমার একটা স্লাইড আর আমার প্রেজেন্টেশনের কারণে কোনো প্রকার কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, আমি সো মাচ কোশ্চেনের সম্মুখীন হচ্ছি, ওই মুহূর্তে আমি নিজেকে কিভাবে একদম শান্ত শিষ্টে রাখতে পারি? ভাই এক- আমরা, আচ্ছা আর কিছু বলবেন? আমি কিভাবে পুরো পরিস্থিতি একদম ঠান্ডা মাথায় একটা ম্যানেজ প্রক্রিয়া আনতে পারি কিভাবে? ওকে, সো আমি যদি অত সিরিয়াস মুডেও যাচ্ছি না, হ্যাঁ, আমরা কি করি, ফেসবুকে একটা ছবি দিলে কেউ ওটাতে হাহা রিয়াক্ট দিল, আমাদের সেটা মানে সহ্য হয় না, কেন আমার ছবিতে সে হাহা রিয়াক্ট দিল, হাউ রুড ইজ দ্যাট, আমরা আবার পার্সোনালি গিয়ে নক দিই, তুই আমার ছবিতে হাহা দিলি কেন? বাট আপনি যখন আপনার পার্সোনাল কোনো ইনফো বা আপনি যখন একটা প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনি ধরেই নিবেন আমি আজকে গালি খাবো, আপনি ধরেই নিবেন আমি গালি খাবো, মানুষজন ফেসবুকে ছবি দেয়, কন্ট্রোভার্সিয়াল কথা লেখে, কিন্তু কেউ যদি সেটার মধ্যে ইনপুট দেয় সেটা সে পছন্দ করে না। আপনি যখন, এটা আমি মনে করি, আপনি যখন পাবলিক ফিগার হবেন, আপনি যখন পাবলিকালি কোনো কন্টেন্ট লিখবেন, যেমন মানুষ তার পার্সোনাল লাইফ, আমি খুবই এইসব বিষয় না, সরি আমি একটু রুডলি বলি যে আমি যদি আমার পার্সোনাল লাইফ আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, শেয়ার করার মানে কি, ডেফিনেটলি আমি সার্টেন মানুষ বা সার্টেন নেটওয়ার্কে আমি এই জিনিসটা শেয়ার করছি, যখন আমি শেয়ার করছি কেউ আমার ওই ওই কিছুতে কমেন্ট করতে পারবে না, কেউ রিয়াকশন দিতে পারে না। তুমি যদি নাই চাও যে মানুষ সেটা দেখুক, মানুষ সেটাই কমেন্ট করুক, বা মানুষ সেটাতে একটা ব্যাড রিয়াকশন দেখ, তুমি কেন সেই জিনিসটা শেয়ার করবা? ঠিক আছে। আর যখন আমরা পাবলিক সম্মুখে দাঁড়াবো, এভরি প্রেজেন্টেশন, আপনি সেটা হতে পারে 5 জনের সম্মুখে প্রেজেন্টেশন দিচ্ছেন, হতে পারে 5,000 মানুষের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন, ইউ হ্যাভ টু লাইক একসেপ্ট দ্যাট যে আমি আজকে শেষ, আজকে আমাকে উড়ায় ফেলবে, ডাজন্ট ম্যাটার, শিখবো, মাথায় রাখতে হবে যে আমি কিছু শিখতে পারবো। সে যদি আমাকে নেগেটিভ কিছু বলে, ওটার মধ্যে পজিটিভ কিছু আছে। কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ অনি তোমাকে দেখতে বাজে লাগতেছে, ওকে ফাইন, তখন আমি কি ধরে নিব, দিস কালার ডাজন্ট অ্যাকচুয়ালি স্যুট মি, ঠিক আছে। বা ট্রাই টু অ্যাপ্রিসিয়েট, মানে আপনার নেগেটিভ হওয়ার দরকার নেই, বা যখনই পাবলিকালি থাকবেন অনেকে অনেক কিছু বলবে, কেউ কেউ হয়তো, আমরা যেহেতু বিভিন্ন জোনাল এরিয়া থেকে আছি, আমরা কিন্তু আরেকটা প্রবলেমের শিকার হই, বা আমি এটাকে বুলিংও বলতে পারি, বাট এটা আমাদেরকে ওভারকাম করতে হবে, কি সেটা জানি আমরা। ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিকতা, ল্যাঙ্গুয়েজ। ইয়াস, এক্স্যাক্টলি। সো আমাদের ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা দেখা যায় বা একটা টোন চলে আসে, ইভেন ইন্ডিয়ার টোন আছে কিন্তু। গুজরাটি, মারাঠি। সো ইন্ডিয়ানরা যখন ইংলিশ বলে, ওদের ইংলিশের মধ্যেও কিন্তু একটা টোন আছে। সো আমাদের যখন আঞ্চলিক মানুষজন যারা ইংলিশে কথা বলার চেষ্টা করেন, মানুষজন অনেক সময় হাসাহাসি করে, অনেক ধরনের বুলিং করে, ডোন্ট ডোন্ট লুক এট দেম, আপনি আপনার দিকে আগাবেন। বাট হ্যাঁ, আজকে আপনি যদি আপনার লেভেল ইংলিশে বি হয় বা বাংলায় বি হয়, মেক শিওর করবেন নেক্সট 2 মাসের মধ্যে আপনার লেভেল এতে যেতে হবে, বা লেভেল, সরি সরি ধরেন আপনার এখন লেভেল জেড আছে, সো আপনি এখন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে আমি জেডে আছি, লেটস সে আমি MNOP একটু উপরে উঠি, নিজেকে আপগ্রেড করা। ইটস নট যে আপনাকে গ্রেড নিতে হবে, কখনো লাইফে চিন্তা করবেন না আপনার পয়েন্টের জন্য করতে হবে, আপনি চিন্তা করবেন এটা আমার লাইফের রিসোর্স, এটা আমার লাইফে লাগবে, এর জন্য আমি এটা করব। যে আপনি যে যদি মাইন্ডসেট করে রাখেন যে আমাকে এটাতে GPA 5 পেতে হবে, ও আপনার ব্রেন এটাকে নিবে না। অনেস্টলি আমি ব্রেন গেম প্রচুর খেলি, স্পেশালি আমি আমার ক্ষেত্রে করে দেখেছি, আমাকে কেউ যদি 10 পেজের এসে দেয়, আমি ওটা মুখস্থ করতে পারি না। হ্যাঁ, বড় বড় করে লিখে দিল, বড় বড় অক্ষর করে, মাঝখানে 2টা এরকম স্পেস দিয়ে দিয়ে লিখে দিল একটা এসে, আমি ওটা মুখস্থ করতে পারবো না। বাট সেম জিনিস আমাকে যদি ছোট একটা চিরকুটের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয়, আমি উইদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমি ওই জিনিসটা মুখস্থ করে আমি আই ক্যান রাইট আপ। সো ইটস অল অ্যাবাউট ব্রেন, আপনার ব্রেনকে সেভাবে ট্রেন্ড আপ করতে হবে। কেউ কি বোর হচ্ছি আমরা আমার কথাতে? নো ম্যাম। একদমই না না আপু। ম্যাম। আচ্ছা, এরপরে
সো আপনাকে কি আমি একটু বুঝাতে পেরেছি? আপনি কি কোনো ইনপুট দিতে পারবেন ভাইয়া, নাকি এখনো খুব একটা ইফেক্টিভ মনে হচ্ছে না? হ্যাঁ ইয়েস আপু, আমি বুঝতে পেরেছি। আমি একটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছি যে আমি যখন পাবলিকলি কোনো কিছু বলবো বা শেয়ার করব, তখন আমাকে ব্যাড কমেন্ট গুলা অ্যাকসেপ্ট করার মন মানসিকতা নিয়ে ইয়ে করতে হবে। বাট কারণ ইউ আপু শুড রাইট ইট আপ। ইউ শুড রাইট ইট আপ। কি কি বলেছে যদি লিখতে না পারেন, মাথায় নোট রাখবেন। এবং আমি এটা মানে আপনারা যেহেতু ইয়াং, মানে ইয়েতে প্রফেশনালস আছেন, চেষ্টা করবেন পলিটিক্যাল ফ্যাক্টস, ইস্যুস, তারপর রিলিজিয়াস ইস্যুস, এগুলোকে স্কিপ করে আগানোর জন্য। কন্ট্রোভার্সিয়াল যে জায়গাগুলো আছে, সেন্সিটিভ জায়গাগুলো আছে, হ্যাঁ, এই জায়গাগুলো স্কিপ করে যাওয়ার জন্য। যদি আপনার টপিকই হয় পলিটিক্স, যদি আপনার টপিকই হয় ইসলাম, সেখানে তো আর কিছু করার নেই। স্কলার নিয়ে যখন অনেকগুলো স্কলার বাডি যখন একসাথে বসে, তখন তারা যখন রিসার্চ করে একটা টপিকের উপরে, তখন কন্ট্রাডিকশন আসবে, তখন আপনি আপনার মতামত দিতে পারবেন, সে তার মতামত দিতে পারবে। বাট অলওয়েজ যিনি বলবে তাকেও রেসপেক্ট দিবেন। খারাপ কথা বলুক, ভালো কথা বলুক, ইটস ওকে, বলতেই পারে, তার মুখ আছে, আপনার কান আছে, আপনি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিবেন, শুধু যতটুকু রাখা লাগবে রেখে দিবেন। আমি কিন্তু এটা করি। আমি কি পচা কথা শুনি না? আমিও পচা কথা শুনি, এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বের করে দিই, যতটুকু রাখা লাগবে অতটুকু রাখি। কারণ আমি কেন খারাপ কথা শুনে নিজের হাইপার টেনশন বাড়াবো? নিজের হাইপার টেনশন বাড়বে, নিজের প্রেশার বাড়বে, সো আলটিমেটলি দরকার নেই। আশা করি হেল্পফুল হবে। সো এরপরে কারো কোনো, আচ্ছা, আমি ইস্যু? বলতে চাচ্ছিলাম, হ্যাঁ প্লিজ। অনেক সময় হয় কি, প্রেজেন্টেশন আমরা যখন দিতে যাই, একে তো হচ্ছে কথার স্পিড বেড়ে যায়, ভয়েস টোন বেড়ে যায়। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমরা সেম কথা রিপিট করতে থাকি। এইটা কিভাবে অ্যাভয়েড করা যায়? আচ্ছা, সেম কথাটা রিপিট হয় তখন যখন আপনার ওই যে মুখস্থ, একটা সেমি মুখস্থ করার একটা টেন্ডেন্সি থাকে। আপনি যখন ওই বিষয়ে একটা মোটামুটি নলেজ নিয়ে ফেলবেন, তখন আপনার বলতে আর সমস্যা হবে না। আপনি সেম টপিক, যেই টপিকে প্রেজেন্টেশন দিবেন, সেই টপিকেরই অ্যাটলিস্ট 10-12টা আর্টিকেল পড়ে ফেলবেন। তাহলে দেখবেন কি আপনার কথা বলাতে আর প্রবলেম হবে না। আমি যেমন প্রচুর স্টোরি পড়ি, প্রচুর অ্যানিমেশন দেখি, মানে কার্টুন দেখি, কার্টুন অ্যানিমেশন দেখি। সো ওখান থেকে হয় কি আমার অ্যাডাপ্টেবিলিটিটা বাড়ে। তারপরে আমি ডকুমেন্টারি দেখি। সো আপনারাও কিন্তু এই ধরনের কিছু, আমি বলবো না যে আপনারা আমার মতো কার্টুন দেখেন, বাট ডেফিনেটলি আপনারা ডকুমেন্টারি দেখতে পারেন বিভিন্ন ধরনের, যার যেদিকে ইন্টারেস্ট, এটা আপনাকে অনেকভাবে ফ্যাসিলিটেট করবে। হ্যাঁ। আর স্পিকিং এর ক্ষেত্রে যদি বলি, আপনাদের সপ্তাহে পারেন বা মাসে, 15 মাসে, সরি 15 দিনে একদিন চেষ্টা করবেন যে 10জন ফ্রেন্ড মিলে একসাথে বসে ইংলিশে কথা বলবেন। বা মানে আমাদের যে স্মার্ট চলিত ভাষা, আই এম নট সেইং লাইক কি জানি আইজি, এফবি, এই টাইপের না। আ- আমি ভালো আছি, গাছি গা, এই টাইপের ওয়ার্ড ইউজ করি না। এগুলো আমরা যখন ভার্চুয়ালি ইউজ করতে থাকি, আমাদের রিয়েল লাইফেও এই ওয়ার্ডগুলো মুখে আসতে থাকে। সো প্রফেশনাল লাইফে দিস ওয়ার্ডস আর নট একসেপ্টেবল। সো 15 দিন অন্তর অন্তর আপনারা যদি একটা স্পিকিং ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করেন, বা স্পিকিং ল্যাঙ্গুয়েজের একটা নিজেদের মধ্যে গ্রুপ করে প্র্যাকটিস করেন, ডেফিনেটলি ইউ গোনা হেল্প ইট আউট। হ্যাঁ, ইভেন এটা আইএলটিএস এর জন্য অনেক হেল্পফুল হয়। ওকে, আচ্ছা। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি। আমরা যখন আমরা যখন প্রেজেন্টেশন দিব, তখন ইন্টারেক্টিভ করার জন্য কি আমাদের এক জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা দেওয়ার চেয়ে মুভমেন্ট করাটা বেটার হবে, না এক জায়গায় দিলেও কোনো সমস্যা নাই? এটা বোথ একাডেমিক এবং কর্পোরেট পার্সপেক্টিভে যদি বলতেন। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা কি একাডেমিক নাকি কর্পোরেট? ম্যাম, একাডেমিকের ক্ষেত্রে বলছি, আমরা যখন একাডেমিক আমাদের মার্কস থাকে প্রেজেন্ট করার জন্য, দেখা যায় 5 মার্ক বা 10 মার্ক, বা ফোর্থ ইয়ারে যখন থিসিস ডিফেন্ড করা লাগে, সেটা বলছি। আর কর্পোরেটের যে প্রেজেন্টেশন হয়, ওটা সম্পর্কে তো আমার আইডিয়া নাই, ওটার রেসপেক্টটা আমি জিজ্ঞেস করছিলাম। তো এখানে ধরেন আমি কিন্তু এখন আপনাকে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা নাইদার কর্পোরেট নর একাডেমিক, ইটস কাইন্ড অফ লাইক
ফ্রেন্ডলি কমিউনিকেশন। হ্যাঁ, তো এই জায়গাতেও দেখেন আমি কিন্তু একটা জায়গাতেই বসা, ঠিক আছে, তাও কিন্তু আমি মুভ করছি, রাইট? সো প্রেজেন্টেশন দিতে গিয়ে আপনি যদি হাঁটতে পারেন সেটা ভালো। আবার অনেক সময় দেখা যায় কি হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে টেনশনে, মানে সে ভুলেই যাচ্ছে, হাঁটতে গিয়ে সে কি বলবে তাই মনে নাই, স্লাইড কোন দিকে চলে যাচ্ছে তার মাথায় থাকছে না। আমাদের কিন্তু ব্রেনকে একটু ট্রেন্ড আপ করতে হয় প্রেজেন্টেশনে। আপনাকে প্রথমে হচ্ছে স্লাইড গুলো মেনটেন করতে হয় যদি আপনার টিমে কেউ না থাকে, বা স্লাইড মেনটেনের জন্য কেউ না থাকে, বা আপনি স্লাইডটা টাইমার দিয়েও সেট করতে পারেন যদি আপনি খুবই প্রফেশনাল হন, যে আপনার স্লাইডারে যে টাইম সেট করে দেওয়া আছে বা পাওয়ার পয়েন্টে সেই অনুযায়ী আপনি কথাগুলোকে কন্টিনিউ করতে পারেন। ইটস আ প্র্যাকটিস। হ্যাঁ, আপনি যত প্র্যাকটিস করবেন, এক্সকিউজ মি, সরি, তো আপনি যখন কথা বলবেন তখন আপনার জন্য কমফোর্ট জোন, আপনাকে দেখে অডিয়েন্সকেও কমফোর্ট ফিল করতে পারে যে না, শি ইজ কমফোর্ট। আমি যদি আপনাকে আমার লাইফের একটা স্টোরি বলি, মুভমেন্টে এটা কোনো ফ্যাক্ট না, আপনি কমফোর্টলি জিনিসগুলো ডেলিভার করতে পারছেন কিনা এটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। একটু আগে আমি যখন রিড করতেছিলাম, তাই না, একটা প্রেজেন্টেশন বা একটা কিছু লাইন আমি রিড আউট করছিলাম না, আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি বলতে পারছি না, আমি আটকায় যাচ্ছি, আবার আমি ডাইরেক্ট আপনাদের সাথে ইন্টারেক্ট না করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, তাই না? আপনার কি ভাল লাগছিল প্রেজেন্টেশনটা? না ম্যাম। কিন্তু আমি না কিন্তু ম্যাম। একই চেয়ারে বসা, কিন্তু জাস্ট আমার ফেসিয়াল এক্সপ্রেশন আর আমার মুখের কথা, তাই না? জি ম্যাম। এক্স্যাক্টলি। সো আপনার মুভমেন্টটা করাটা ভালো, কিন্তু তার মানে এই না ইটস কম্পালসারি আপনি একই জায়গায় বসে স্মার্টলি ডেলিভার করাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আমি এই যে বললাম না, আপনি দেখবেন যে আপনার অডিয়েন্সের এজ কি, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি নেচে খেলে দেখাতে চাই, ইফ ইউ আর কনফিডেন্ট জাস্ট গো ফর ইট। আমি আর একটা স্টোরি আপনাদেরকে বলবো, তার আগে আমি বলি আমার একটা স্টোরি। সেটা হচ্ছে আমি একটা স্টেজ পারফরমেন্স দিচ্ছিলাম, দ্যাট টাইম আই ওয়াজ লাইক, আমি আইদার 6-এ পড়ি ওর 7-এ পড়ি। হ্যাঁ, তো আমার সিঙ্গেল পারফরমেন্স ছিল, আমি নাচ নাচ করছিলাম। তো আমি না স্টেপ ভুলে গেছিলাম। স্টেপ ভুলে যাওয়ার পরে এখন আমার সাথে তো আর কেউ নেই, রাইট, যে আমি ভুল করলে আমার অডিয়েন্স বুঝে ফেলবে আমি যে ভুল করেছি। বাট আমি জানি যে আমার মা জানে যে আমি নাচে ভুল করব। তো যাই হোক, আমি না নাচ যখন, গান তো অডিও তো প্লে হতে থাকে, রাইট, সো আমি আমার মতো করে নাচ করে যাচ্ছিলাম, মাঝখানে একটা স্টেপ ভুলে গেছি। তো ভুলে ভুলে যেহেতু গিয়েছি আর তো কিছু করার নেই, এতগুলো অডিয়েন্স আমাকে দেখতেছে। সো আমি কি করলাম, গোল গোল ঘোরা শুরু করলাম, হাত এরকম দুলিয়ে দুলিয়ে গোল গোল, ছোট মানুষ আর কি করব, দুলিয়ে দুলিয়ে ঘোরা শুরু করলাম। যখন আমার মনে পড়লো আমি আবার নাচে ব্যাক করলাম। হ্যাঁ, সো ইটস অল অ্যাবাউট আপনি কত কনফিডেন্টলি জিনিসটাকে ক্যারি করতে পারেন। তো আমি স্টেজ থেকে নামার পরে, আমি স্টেজে যতক্ষণ ছিলাম আই ওয়াজ কনফিডেন্ট, স্টেজ থেকে নামার পরে আমি যখন আমার মার দিকে তাকালাম, তো আমি তাকিয়ে আছি, আমি কিন্তু মাকে বলতেছি না যে আমি ভুল করছি। হ্যাঁ, আমি মার দিকে তাকিয়ে আছি যে এখন মনে হয় মায়ের পড়বে। তো তখন সে বললো হ্যাঁ তোমার নাচ ভালো হয়েছে, আমি ওকে ফাইন, তার মানে ভুলটা ধরা খায় নাই। সো তখন থেকে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, অডিয়েন্স এমন একটা জিনিস, তুমি তাকে যতটুকু বুঝাবা সে ততটুকুই বুঝবে যদি তুমি কনফিডেন্ট থাকো। কর্পোরেটের ক্ষেত্রেও সেম, আপনার ড্রেস কোডটা ঠিক রাখবেন, প্রপার ডেলিভারি দিবেন, শর্ট ইনফরমেশন বুলেট পয়েন্ট আকারে দিবেন, বাকিটুক আপনি মুখে ইলাবোরেট করবেন। ইন্ট্রোডাকশন সিন্স 2000, সে আমার কোম্পানির নাম হচ্ছে বিটিআরএইচ। সো ইন্ট্রোডাকশন লিখে বিটিআরএইচ লিখলাম, লেখার পরে লিখলাম সিন্স 2016, এরপরে আর কিছু লিখলাম না। সো লেটস হিয়ার দ্য স্টোরি ফ্রম সাইদুন্নেসা আপু। সো এরপরে কি করলো, সাইদুন্নেসা আপু তার কোম্পানির স্টোরিগুলো শেয়ার করা শুরু করলো, রাইট? আপু কিছুটা ক্লিয়ার হয়েছে কি, নাফিসা? জি আপু, জি আপু, থ্যাংক ইউ আপু, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি নাও হয় ইউ ক্যান নক মি আপ, আমি আরো চেষ্টা করবো যতটুকু ওকে আমার আপু। আপু আর একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ প্লিজ। আহ আমার আমার প্রেজেন্টেশন দেওয়ার আসলে খুব একটা স্কোপ নাই, কারণ আমাদের প্রেজেন্টেশনের আলাদা মার্কস নাই। তো আমি যে 2-3 জায়গায় দিয়েছি সেক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়, আমি ইনস্ট্যান্ট দিতে পারি না। আমার আগে
অ্যাটলিস্ট 20 মিনিটস আর 25 মিনিটস একটু নোট ডাউন করতে হয় যে আমি এই কথাগুলো বলবো, বাট আমি একটা স্ক্রিপ্টই লিখে ফেলি। না হলে আমি ব্রেনে গুছাইতে পারি না, আমি ইনস্ট্যান্ট বলতে পারি না। আপু এটা কিভাবে ওভারকাম ওভারকাম করা যায় যে আমি ডিরেক্ট ইনস্ট্যান্টলি সুন্দরভাবে বলবো? ওকে, সো ওই যে আমি বললাম আপনাকে একটু গো থ্রু করতে হবে একই টপিকে, অ্যাটলিস্ট 10টা কন্টেন্ট রিড আউট করবেন আপনি। আমি যেমন আমার আর্লি লাইফে, এখনো খুব যে ওল্ড লাইফ তা না, আমি এভারগ্রিন, যাই হোক। তো কাগজের মধ্যে আমি আগে ছোট ছোট করে লিখতাম। লিখতে গিয়ে আমি না দেখলাম আমার ব্রেন আসলে জিনিসটাকে হজম করতে পারে না। একসাথে তুমি ওই যে চিরকুট দেখো, টিচারদের দিকে তাকাও, স্লাইডের দিকে তাকাও, আবার স্লাইডের বাটন চাপো, কতগুলো কাজ করবে ব্রেনও তো একটা, ওরও তো একটা প্রেশার নেওয়ার একটা জায়গা থাকতে হবে, তাই না? ও তো একটা মানুষ, ভাই, মানুষের অংশ, সরি। তো আহ, তো এই জায়গাতে তো একটু স্পেস করতে হয় যে ও যাতে অর্গানাইজ করতে পারে, আমার ব্রেন যাতে অর্গানাইজলি কাজ করতে পারে। সো তখন অ্যাকচুয়ালি আপনাকে বুলেট পয়েন্ট নিবেন, যখনই প্রেজেন্টেশন দিবেন বুলেট পয়েন্ট নিবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কি কি বলবো, দ্যাটস ইট। এটা আপনি মুখস্থ করতে যাবেন না, জানতে চেষ্টা করবেন। মুখস্থ করা আর জানার মধ্যে তফাৎ আছে। পিথাগোরাসের উপপাদ্য যারা মুখস্থ করছে ওরা জীবনও লিখতে পারে নাই। কিছু কিছু স্পেশাল বান্দা আছে ওরা লিখতে পারবে। ওরা পিথাগোরাস কি, ওরা আই মিন পৃথিবীর যত বড় বড় ম্যাথস আছে সবই ওরা লিখে ফেলতে পারবে। তো আমার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আপনি যতটুক বুঝতে পারবেন আপনি ততটুক স্পিক আউট করতে পারবেন। আর একটা জিনিস করবেন, মিরর ওয়ার্ক করা। এটা আমি যেমন করি, আমার যদি প্রেজেন্টেশন আজকে থাকে, এ- এটা করি আমি। স্পেশালি আমি নার্ভাস হই, যেখানে আমি বললাম না, আমি পিচ শুনলেই আমারও আপনাদের মতো পেটের মধ্যে বাবলস ক্রিয়েট হয়, নার্ভাস ব্রেকডাউন হয়, কারণ আই আই নো ইনভেস্টর আমাকে ধুয়ে দিবে। সো ওই সময় আমার খুব নার্ভাস ব্রেকডাউন হয়। তখন আমি কি করি, আমি মিররের সামনে আমি আমার জিনিসগুলোকে পিচ করার চেষ্টা করি। আপনি যখন মিররে আপনাকে দেখবেন যে আপনি আমার ওয়ার্ডটা এই এক্সপ্রেশনে বলছেন, আবার আপনি আমার বলতেছেন, এটাও একটা এক্সপ্রেশন। হ্যাঁ, আবার আপনি বলতেছেন আমার, এটাও একটা এক্সপ্রেশন। সো আপনি যখন মিররে দাঁড়ায় কথা বলবেন আপনি মাল্টিপল এক্সপ্রেশন, নিজের এক্সপ্রেশন নিজে দেখতে পারবেন। এবং তখন গিয়ে আপনার মধ্যে ওই যে জড়তা, আচ্ছা একই জিনিস বারবার রিপিট হচ্ছে, এই টপিকে কথা বলতে পারছে না, এগুলো ওভারকাম হতে পারে। হাউএভার আমি যদি আপনার এই স্পেশাল প্রবলেমের উপরে আরো কোনো টপিক বা আরো কোনো ইস্যুস থাকে বা আরো কোনো সলিউশন থাকে, আমি অ্যাড অন করার চেষ্টা করব। বিটুইন এই যে প্রেজেন্টেশন, কোয়েশ্চেন অ্যান্সারের অনেক উত্তর আপনার কাছে না জানা থাকতে পারে, আমি যেটা মাত্র করলাম, হ্যাঁ, যে আমি আরো কিছু যদি থাকে আই উইল ট্রাই টু গিভ ইউ আউট। ঠিক আছে? সো আপনি কিন্তু আপনার অডিয়েন্সকে বলতে পারেন যে হ্যাঁ আপু, এই জিনিসটা আমি তোমাকে বা আমি আপনাকে 2 দিন পরে বা আপনাকে ইমেলের থ্রুতে জানাবো, আই নিড টু গো থ্রু মোর। সো আপনি এটাও তাদেরকে ডেলিভার করতে পারেন। সাব্বির কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, জি আপু। আপু আমি রিসেন্টলি লক্ষ্য করে দেখলাম যে আমি যখন প্রেজেন্টেশন দেই বা হচ্ছে কোনো সেশন নেই বা সেমিনারে পার্টিসিপেট করি, তখন দেখলাম যে আমার চোখের পাতা খুব বেশি রিপিটেডলি হচ্ছে খোলে খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। লাইক দিস? বাট হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কিন্তু মানে এটা অন্য কোনো সময় হয় না। আমি এখন নার্ভাস? ভাবতেছি এটা কি শুধু আমারই হয় নাকি অন্য সবারই হয়। না, আমার হতো, আমার অনেক কিছুই হতো। আমি জাস্ট রিকভার্ড, লাইক ওই যে বললাম, দূরের দেয়ালে তাকাবেন, আপনার ব্রেন হচ্ছে নিতে পারে না, খুব ফ্ল্যাশি লাগে চোখ, মনে হচ্ছে যে অনেক সময়, সরি, চোখে কালার কালার দেখতে পাওয়া যায়। আপনারা কেউ দেখেছেন চোখের ভিতরে কালার কালার দেখা যায়? মানে আপনি সব ক্লিয়ার দেখছেন, হঠাৎ করে একটা শেডের মতো লাগছে, অন্ধকার হয়ে আসতেছে, এরকম হয়। জি আপু, এক্স্যাক্টলি, নার্ভাস হলে মনে হয় যে কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছি না, একটা ঝাপসা ঝাপসা। ব্লার হয়ে যায়। সো তখন গিয়ে আপনার এই চোখটা এরকম করতে থাকে। আমি যেমন কখনো প্রেজেন্টেশনের দিকে এরকম পিছনে তাকাই না। আমি প্রেজেন্টেশনের দিকে কখন তাকাই, একান্ত ঠেকায় পড়লে, আমি যদি কি পয়েন্টস বা বুলেট পয়েন্টস ভুলে যাই, আমি হাতে কখনো কোনো কাগজ রাখি না। বুলেট পয়েন্টস প্রেজেন্টেশনে থাকে, তখন গিয়ে আমি হয়তো পিছনে গিয়ে তাকায় বলবো ও ফাইন, আচ্ছা এটা পয়েন্ট ছিল। ইন বিটুইন তো আমি অন্য গল্প, অন্য সংজ্ঞা দিয়ে তো কথা বলেই যাচ্ছি। ইন বিটুইন ওই সংজ্ঞার মাঝখানে ইউ নিড টু লুক ব্যাক যে আপনি কোন পয়েন্টটা মিস করেছেন।
তখন আপনাকে বলতে হবে। বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই যে আমি পিছনে তাকায় দেখে নিলাম, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের বলার জন্য ইয়ে করা। সাব্বির, কিছুটা ক্লিয়ার হয়েছে? জি আপু, ধন্যবাদ। নার্ভাসনেস, ইটস অল অ্যাবাউট নার্ভাসনেস ভাইয়া। আপনি যেটা করবেন প্রেজেন্টেশনের আগে 10 মিনিট টেক আ ডিপ ব্রেথ, হোল্ড, দেন লিভ ইট। এটা অনেক হেল্প করে। অনেক বড় বড় জিনিস আপনাকে ইজিলি ওভারকাম করা যায় এটা থ্রুতে। ওই যে আরেকজন ভাইয়াও দিল মাত্র, রাকিব ভাই। রাকিব ভাই দিয়েছে, আর কতক্ষণ ক্লাসটা হবে আল্লাহ রে, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের কিছু টিপস এন্ড ট্রিক্স। এছাড়া আমরা আরো কিছু পয়েন্ট গো থ্রু করবো। আমি যত বলবো বলতে থাকতে পারবো, আসলে এটা ইটস অল অ্যাবাউট হাউ ইউ রিপ্রেজেন্ট। তো কেউ কি আমাকে একটা শর্ট সামারি বলতে পারবে যে আমাদের আসলে কি কি করা উচিত, কি কি করা উচিত না? দেখি আপু নতুন একটু কোশ্চেন ছিল আর কি। জি। আপু অনেক সময় হয় কি যে প্রেজেন্টেশনের কথা শোনা যে আমার হার্টবিটটা বেশি বিট করে, প্লাস এমন হয় যে আমি প্রেজেন্ট দিতেছি তখন আমার লাউডটা বেশি হয়ে যায়, প্লাস হয় কি যে আপনার, হ্যাঁ, তারপর হইতেছে যে অনেক সময় যে ফোকাসের কথা যেটা বললেন আর কি, যে দেয়ালের দিকে তাকায় থাকার বিষয়টা, তো এটা কি একটা জায়গাতে নির্দিষ্ট করে তাকায় থাকবো নাকি জাস্ট মুভ করবো আর কি বিষয়টা? বুঝতে পারিনি, সরি। আই কন্ট্যাক্টটা যেটা বললেন যে সবার সাথে আই কন্ট্যাক্ট না করে just দেয়ালে বা আশেপাশে পিলার তাকাইতে বা ফোকাস করতে, তো সেই ক্ষেত্রে কি একটা জায়গাতে নির্দিষ্ট করে থাকবো নাকি জাস্ট মুভ করবো মাঝে এবারে মধ্যে? মুভ করতে হবে। আপনি যদি ডাইরেক্ট ধরেন, আমি এখন এমন এক জায়গায় তাকিয়েছি, আমি এক জায়গায় তাকিয়েই সব কথা বলতেছি, আপনি কিন্তু ধরতে পারবেন যে আমি আসলে, আপনি কিন্তু আমাকে এখন খেয়াল করতে হবে কারণ আমি আপনার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। তো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আমি আসলে এক জায়গায় তাকিয়ে আমার সব কথাগুলো বলতেছি, রাইট? জি। আমাকে দেখা যাচ্ছে। তো আমি আসলে যখন এরকম মুভ করে কথা বলবো, তখন অডিয়েন্স আসলে বুঝতে পারবে না ও আসলে কার দিকে তাকায় আছে। হ্যাঁ, আবার 2 4 5 জনের অডিয়েন্স থাকলে মানে চেষ্টা করে আহ এক ঝলক অ্যাটলিস্ট অডিয়েন্সের দিকে তাকাতে, না হলে মানে ইট লুকস ব্যাড। হ্যাঁ, খুব বেশি নার্ভাস লাগলে আপনি দেয়ালের দিকে তাকাবেন, ফার্স্টে সোজা তাকালেন, ডানে বায় তাকালেন, আবার আকাশের দিকে তাকান না, তাহলে আবার ভাববে যে সে ভুলে গেছে প্রেজেন্টেশনে কি বলেছে। ওকে। আপু অনেক সময় হয় কি যে আপনার, হ্যাঁ আমি আই কন্ট্যাক্ট করতে পারি ডিরেক্ট, কিন্তু যে অনেক সময় আমাকে ফেস দেখলে বা ফ্রেন্ডের ফেস দেখলে হাসি চলে আসে, প্লাস চলে আসে হ্যাঁ আমার। প্লাস অনেক সময় নার্ভাস চলে আসে যে না আসলে কি বলতেছে তারা, বুঝতেছে কিনা, এই ইটস বিষয়টা অল হয়ে অ্যাবাউট যায়। সেলফ কন্ট্রোল, হাসবেন না। হ্যাঁ, আর যদি বেশিও খারাপ লাগে, আমার কিন্তু হাসি আসে যখন, বা আমার খুব রাগ হয়, আমি কিছু বলতে চাই, হোয়াট আই ডু, একটু ছোট করে জিহ্বাতে একটু কামড় দিয়ে রাখবেন। জোরে দিয়েন না, পরে জিহ্বা কেটে গেলে পরে বলবেন যে অনিপু বলছিল কামড় দিয়ে রাখতে, আমি এমন জোরে কামড় দিছি যে আমার জিহ্বাই আলাদা হয়ে গেছে। ডোন্ট ডু ইট। সো ছোট করে যখন আপনার খুব হাসি চলে আসতেছে, আপনি জিহ্বাটা কামড় দিতে পারেন। যেমন আমার হাসি আসলে আমি মেক আ টার্ন, আমি টার্ন করে আই ট্রাই টু রিকভার মাই সেলফ, দেন আমি আবার কাম ব্যাক করি। হ্যাঁ, আমার সময় যে দুষ্ট ফ্রেন্ড ছিল না তা না, টিচাররা পিছনে যে ওরা এরকম নাচানাচি করতো, এরকম করতো, ডাজন্ট ইভেন ম্যাটার, আমি ওরকম টার্ন অ্যারাউন্ড করে দেন আমি রিকভার করার চেষ্টা করেছি। ইয়া, এটা কিন্তু খুব ভালো একটা ইয়ে। খুব জোরে চাপ দিবেন না, বাট জিহ্বাতে একটু কামড় দিলে আপনার ব্রেন ওই হাসির জায়গায় ফোকাস করতে পারবে না, তখন ও ব্যথাতে ফোকাস করবে। ইটস অল অ্যাবাউট আপনার ব্রেনকে সাইজ করা। কানিজ শতাব্দী কিছু বলতে চাচ্ছিলেন? আপু, আমার কোশ্চেনটা ছিল যে আমি যখন প্রেজেন্টেশন দেই দেখা গেছে যে কথাটা বলবো অনেক সময় সেই কথাটা আসে না, থেমে যায় বা বারবার রিপিটেড হয় বা সেই কথাটা আসে না, এরকম প্রবলেম হয় অনেক সময় আমার। এটার জন্য আমি হ্যাঁ, কি এটা করতে পারি? ওই একই প্রশ্ন কিন্তু আরো একবার হয়েছিল যে থেমে যাচ্ছেন, রিপিটেড হচ্ছে, বলতে পারছেন না। এটা তখনই হয় যখন আপনি একটা শর্ট ডেটা নিয়ে আপনার প্রেজেন্টেশনটা দেন। আমরা বেশিরভাগ কিন্তু কি করি, কালেকটিভ স্টুডেন্ট যারা হয় তারা কিন্তু কালেকটিভ ডেটা নিয়ে কাজ করে, তারা কিন্তু ওই বিষয়ে ইনডেপথে যান না। আমি আমার ভাষায় বলি কি, ছেলেমেয়েরা মুখস্থ করে, পরীক্ষার খাতায় গিয়ে বমি করে, শেষ, ওখানেই শেষ, আর কিছু নেই মাথার মধ্যে, আর কিছু থাকে না, বমির সাথে সব বের হয়ে যায়। মানে পরীক্ষার খাতায় লেখে যে
ওই লেখাটাই ডান, এরপরে ওইটা আর মাথায় থাকে না। সো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপু, আপনি যে বিষয়ে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন বা যেই বিষয়ে আপনি কথা বলবেন, আপনি তো অ্যাটলিস্ট 10 দিন আগে তো জানবেন যে আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন বা আপনি এই বিষয় নিয়ে লোকসম্মুখে কথা বলবেন। তো আপনি ওই সম্পর্কিত 10টা না পারেন অ্যাটলিস্ট 5টা আর্টিকেল দেখবেন, তাহলে কি হবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করে যাবে। আপনি ওই টপিকে, আমি এক্সপেক্ট করি যে আপনি অ্যাটলিস্ট 60% আপ টু দ্য মার্ক কাজ করতে পারবেন। আর আপনি যদি কোনো প্রেজেন্টেশনের জন্য 100% প্রিপারেশন নেন, আপনি যখন স্টেজে থাকবেন, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, এটা নেমে 50% হয়ে যাবে। এটা কিন্তু একটা রেশিও। আপু আচ্ছা। একটা প্রশ্ন ছিল আর কি। জি। অনেক সময় আছে ফিলার ওয়ার্ড গুলো বেশি ইউজ করা হয় আর কি, যে স্টোরি বলতেছি মাঝখান থেকে এরকম মানে কি অনেক ফিলার ওয়ার্ড ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে কিভাবে আমি কমাইতে পারি, প্লাস মানে এটা ইয়া ও মানে কামাবার করা যায় আর কি। আচ্ছা, এটা ওভারকাম করার উপায় হচ্ছে ওই যে আমি বলেছিলাম, মাসে মাসে 15 মাসে অন্তর এক একবার হচ্ছে গেট টুগেদার করেন, সবাই 2-3টা টপিক নিয়ে কথা বলেন, তাহলে এগুলো রিকভার করা যায়। আমি যখন ফ্লাইং এর ট্রেনিং এর জন্য বা এয়ারফোর্সে ঢোকার জন্য আমি কিছু ট্রেনিং এ ভর্তি হয়েছিলাম। তো আমাদেরকে র্যান্ডমলি কিছু চিরকুট, আমরা চোর পুলিশ খেলেছি এখানে, চোর Yes, পুলিশ। হ্যাঁ আপু আপু খেলেছি। আহ খুব ভালো লাগছে আমার, এতক্ষণ পরে সবাই একটু জেগে উঠছে। আচ্ছা, সি অডিয়েন্স যখন কথা বলে, প্রেজেন্টেশন যে দেয় বা যে কথা বলে তার খুব ভালো লাগে। আমার স্পেশালি আমার অডিয়েন্স যদি কেউ কথা না বলে, আমার খুব দুঃখ লাগে, মনে হয় যে আমার অডিয়েন্স গুলো ঘুমায়, কারণ আমি ওই টিচারের সাথে কথা বলি না যাকে, বা ওই স্পিকারের সাথে কথা বলি না যেই স্পিকারের ক্লাসে আমি ঘুমাই। হ্যাঁ, এবং আমি অনেক ধরা খাইছি, আমি অনেক স্পিকারের ক্লাসে ঘুমাতাম, ইভেন ফার্স্ট বেঞ্চে বসেও ঘুমাতাম। পরে স্যার আমাকে দাঁড় করায় রাখছে যে অনি আপনি ঘুমায় থাকেন। আমি বলছি, স্যার আপনি খুব বোরিং ভাবে পড়ান, আপনি একটু ভালোভাবে পড়ালে তো আমি ঘুমাই না। আমি একটু দুষ্টু ছিলাম আর স্যাররা খুব আদর করতো, তো আমি হয়তো বা একটু বলতে পারতাম। তো যেটা হচ্ছে গিয়ে কথা, আমার কোন টপিকে ছিলাম আমি লস্ট হয়ে গেছি, একটু যদি হেল্প করতেন। চোর পুলিশ খেলছে কিনা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, তো চোর পুলিশ খেলার সময় আমরা বিভিন্ন ধরনের কাগজের চোর ডাকাত পুলিশ এরকম লিখে রাখি না, আমরা কি করতে পারি, ওই যে 15 দিন অন্তর অন্তর টিম ওয়াইজ করে যদি আমরা এরকম বিভিন্ন টপিক নেই, যে ক্লাইমেট চেঞ্জ বা ডিভোর্স রেশিও, বাংলাদেশ, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, প্রেম, এনি টপিক, যে এই মাসের 15 তারিখে আমরা ইয়ুথ নিয়ে কথা বলবো বা ইয়ুথ রিলেটেড, এরকম 10-15টা টপিক আমরা ওই একটা জারের মধ্যে রাখবো, রাখার পরে একটা একটা করে সবাই তুলবো, তোলার পরে সবাই 10 মিনিটস 15 মিনিটস করে ইনস্ট্যান্ট লেখার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে। এরকম করে আপনারা যখন র্যান্ডমলি প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আপনার এটা ওভারকাম হবে। আমারও আপনাদের মতোই ছিল, আমার এই ট্রেনিংটার পরে আমি আমি অনেক অনেক বেটার হয়ে গেছি, এবং আমাকে বেতের বাড়ি খাইতে হয়েছে, আমি প্রথম 2বার ফেল করছিলাম, টপিক দিছে বলতে পারিনি। আম, আমি বলছি, স্যার আমি তো বলতে পারবো না, আমি তো এই বিষয়ে পড়ে আসিনি। তো স্যার বলে, পড়ে আসিস নাই মানে তুই এত বছর কি করছিস? আমি তখন ইন্টার পাস করছি। তারপরে 2বার বেতের বাড়ি খেলাম, হাতেই খেয়েছি বাই দ্য ওয়ে। 3বার এবার আমি বলছি, না স্যার আমাকে মারতে পারবে না, এত সহজ উনি আমাকে মারবে, আমার ব্যথা লাগে না। তো আমি বলছি এবার ভুল হইলেও বলবো, গরুর রচনা যদি ছাগলের রচনা আসে, ওখানে আমি গরুর রচনা বলে আসবো লাগলে, কিন্তু তাও আমি বলবো, মায়ের আমি খাবো না। তো 3বারের বার আমি, আমার টপিক আসছিল মনে হয় ভিলেজ ডক্টর ও সামথিং, তো আমি ওইটার উপরে কথা বলার চেষ্টা করেছি, যে ইটস এ নর্মাল কনসেপ্ট, যে আচ্ছা একটা ভিলেজ ডক্টরের দায়িত্ব কি হতে পারে, তার ওয়ারিংস গুলা কি হবে, বাংলাদেশি পার্সপেক্টিভে কি হবে। আর এখন যেহেতু আমাদের পুরো ওয়ার্ল্ডের কালচারটা অনেক ওপেন, আমরা কিন্তু একটা গুগল সার্চ দিলেই দেখতে পারি যে একটা ডক্টরের কি কি অ্যাক্টিভিটি, বাংলাদেশ বেস কালচারে ডক্টরের অ্যাক্টিভিটি কি, আমরা কিন্তু এমনিই জানতে পারতেছি। একটু রিসোর্স গুলো গ্যাদার করতে হয়, এগুলো যদি একটু গ্যাদার করে নিই, আমাদের প্রবলেম সলভ হবে। আর ওই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, ওই যে টপিক ধরে ইনস্ট্যান্ট কথা বলা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার তখন আর এই প্রবলেমগুলো হবে না, বাট এগুলো করতে হবে।
আমি এমন না যে আপনাদেরকে বকিশ কথা বলতেছে, আমি আমার লাইফের যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমি নিজে ইউজ করছি আমি সেগুলোই আপনাদেরকে বলছি। আপু বলেন। আপু আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ, না বলেন না। আপু দেখা যায় অনেক সময় আমি একটা প্রেজেন্টেশনের জন্য অনেক প্রিপারেশন নিলাম, বাট হুম। যখন আমি প্রেজেন্টেশন সময় মোমেন্টটাতে তখন আমি ব্ল্যাঙ্ক হয়ে যাই। এমনকি অনেক সময় এত নার্ভাস হয়ে যাই যে আমাকে একটা কোশ্চেন করা হলো, আমি ওইটার অ্যান্সার না করে অন্য আরেকটা উত্তর দিয়ে দিচ্ছি, মানে টু দ্য পয়েন্ট থেকে সরে যাচ্ছি। এটা কেন হয়? নার্ভাসনেস, দ্যাটস ইট। নার্ভাসনেস আউট অফ নলেজ। শোনো এই ক্ষেত্রে আমরা কিভাবে ওভারকাম করব? ভাই, পড়তে হবে ওই টপিকে। পড়তে হবে না, আই মিন জানতে হবে, সরি আমার ওয়ার্ড অফ চয়েস ভুল ছিল। জানতে হবে ওই টপিকটা। আর আবারও বলবো, 10 মিনিট না পারেন 5 মিনিট কোথাও বসবেন, কারোর সাথে কথা বলবেন না, নিজের ব্রেনকে প্রসেস করার টাইম দিবেন। এবং আগের রাতে অ্যাটলিস্ট 10টা, পারলে 9:30টার মধ্যে ঘুমায় যাবেন, যাতে আপনার ব্রেন প্রপারলি কাজ করে। আপনি যদি রাতে 10টার পরে ঘুমান, আপনার ব্রেন ব্লাফ করবে, ও আপনার সাথে বিট্রে করবে। আপনার ব্রেন এত খারাপ জিনিস আমাদের প্রত্যেকের, ওকে যদি আপনি প্রপারলি টাইম না দেন, ও আপনার সাথে বিট্রে করবে একদম 100%। আপনারা অনেকে হয়তো স্মার্ট থাকতে পারেন, সারা রাত না ঘুমায় প্রেজেন্ট করতে পারেন। আমি যেই দিন ঘুমাবো না প্রেজেন্টেশনের আগে, আমি ওই দিন ভালো পরীক্ষা দিব না, আমি ওই দিন ভালো প্রেজেন্টেশন দিব না, আমি ওই দিন নট ইভেন ভালোভাবে অফিস করবো, মেজাজ খারাপ থাকবে। ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা ট্রাই করে দেখেন। একটাবার ট্রাই করার পরে যদি ভালো ফিডব্যাক না আসে, তাইলে বলেন আমিও ঘুম ছেড়ে দিলাম, আর কি করব। ঠিক আছে। সো আমরা যদি একটু সামারাইজ করতে চাই, আপনাদের তরফ থেকে কেউ আমাকে বলবেন আমরা কি কি ধরনের পাওয়ার পয়েন্টের কনসেপ্ট সম্পর্কে জানলাম, ধরন। জি আপু। বলেন না আপু। আহ, আমরা প্রেজেন্টেশনের ব্যাপারে আমরা ফার্স্টে ডিসকাস করেছিলাম যে 4 ধরনের প্রেজেন্টেশন হতে পারে। যেমন ফার্স্টে আমরা কথা বলেছি মার্কেটিং এন্ড সেলস টাইপের, একাডেমিক, কর্পোরেট, পোর্টফোলিও প্রেজেন্টেশন, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। এছাড়া আমরা মানে কত রকম ভাবে প্রেজেন্ট করতে পারি সেটা, যেমন দুভাবে, ফিজিক্যালি, ভার্বালি। এছাড়া কি কি টুলস আমরা ইউজ করতে পারি, এছাড়া আমাদের অ্যাটায়ার কি হবে, ম্যানার কি হবে, এটিকেটটা কি হবে, এছাড়া আমাদের কনফিডেন্স লেভেলটা কেমন হবে, এসব বিষয়ে আমরা কথা বলেছি। ওকে, থ্যাংক ইউ কানিস। আপনার 2টা পয়েন্ট আমি মিস করেছি, এটা মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনে অবশ্যই কমলা, কেটকেটা কমলা, কেটকেটা ইয়েলো এগুলো ইউজ করব না। আমরা একটু লাইট কালারের ড্রেস চুজ করার চেষ্টা করব, হ্যাঁ। এতে আমাদেরকে ভালো লাগবে। বা ব্ল্যাক পরতে পারি, হোয়াইট পরতে পারি, হ্যাঁ, এটা খুব দরকার। সোফার আর কারো কোনো কোয়ারিজ না থাকলে আহ আমরা এখন কারো কাছ থেকে একটা শর্ট। আপু, জি। আচ্ছা, প্রেজেন্টেশনে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অথবা জেস্টার গুলো পজিটিভ আর নেগেটিভ টপিক কিভাবে হবে, এটা একটু আইডিয়া একটা দিলে। আচ্ছা, মানে গেস্টার পশ্চারের এটা আমার মনে হয় ফিজিক্যালি দিতে পারলে ভালো হতো, এই জন্য আই জাস্ট স্কিপ দ্যাট। হাউএভার আমরা এটাকে আমি যদি রাইট আপ করে দেই, ইজ ইট ওকে উইথ দ্যাট? ইয়েস ম্যাম। ওকে। ওকে, সো আমি এটা নোট নিয়ে নিচ্ছি, আমি এটা অ্যাড অন করে দিব। বাট এটা এটা নিয়ে আমি কি এভাবে, মানে আমি যদি ফিজিক্যাল হতাম তাহলে হয়তো বা আমি ওনাদেরকে করে জিনিসটা দেখাতে পারতাম, হ্যাঁ। ম্যাম একটা প্রশ্ন ছিল। জি। ম্যাম অনেক সময় প্রেজেন্টেশনে আমরা যখন প্রেজেন্ট দিই তখন যে আমাদের সামনে যে থাকে, তো তার আমাদের একটা কেস স্টাডিজ এর মতো একটা পরিস্থিতির মতো দেয়। তো আপনি কি এরকম কি কোনো কিছু ফেস করছেন, বা এটার জন্য কি ধরনের দেখা যাচ্ছে একটা পরিস্থিতির মধ্যে বা একটা কেসের মধ্যে করে, যদি এটা করলে আপনি কি ভাবেন বা আপনার ওপিনিয়নটাকে জানতে চাই আমার কাছ থেকে। হুম। তো এই জিনিসটা আসলে জানতে চাচ্ছি, কোনো সাজেশন দেওয়ার থাকলে। আচ্ছা,
হ্যাঁ, আমাকে আমার ওই যে বললাম না, প্রেজেন্টেশন যেগুলো টপিক দিয়ে দেয়, তো ওটারই একটা পার্ট ছিল। ওনারা একটা সিচুয়েশন তৈরি করতো, তৈরি করার পরে ওনারা বলতো যে তুমি যদি এখন এখানে থাকতা, হোয়াট উইল বি ইয়োর স্ট্র্যাটেজি, তুমি কি করবা। তখন আই নিড টু অ্যানালাইসিস দ্যাট। আপনাদের অ্যানালাইসিস পাওয়ার, যদি ওই ধরনের প্রেজেন্টেশনের সম্মুখে আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস স্কিলসটা বাড়াতে হবে। আর অ্যানালাইসিস স্কিল বাড়ানোটা মানে এটা আমাদের ব্যাক ইন একেবারে বাচ্চাকাল থেকেই শুরু হয়। এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত আমি বলবো যে অ্যানালাইসিসের কোনো জায়গার অভাব নেই। আমরা যখন ছোট ছোট জায়গা থেকে উই ক্যান অ্যানালাইসিস, এবং ওই জায়গা থেকেই আপনার আসলে স্কিলটা ডেভেলপ করবে। ইভেন আপনি একটা মুভি দেখেও ইউ ক্যান অ্যানালাইসিস আপনার কোনটা পিক করতে হবে, কোনটা পিক করতে হবে না। হ্যাঁ। তো সোফার আমার তরফ থেকে আজকে এইটুক ছিল। সো আর হচ্ছে আমি, আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু থাকে, ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। আপু একটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। আপু অনেক সময় দেখা যায় যে অনেক যারা স্পিকার থাকে বা অনেক যারা আমাদের সামনে থাকে একটা অডিয়েন্স হিসেবে, তো অনেকের মধ্যে কালার নিয়ে একটু ইস্যুস থাকে যে প্রেজেন্টেশন স্লাইডের কালারটা হয়তো বা অনেকের কাছেই অনেক সময় চক্ষু শুল এরকম ধরনের কিছু একটা হতে পারে। তো কোন কালারটা বা কোন ফন্টটা বা কোন ধরনের কিছু আসলে এই ধরনের কিছু কি হলে বেটার হয়, যেটা কিনা জেনারেল পিপলের জন্য খুবই মানে চক্ষুশূল হবে না আর কি, এই ধরনের কিছু। স্ট্যান্ডার্ড কালারের দিকে যদি আসি, আমাদেরকে হোয়াইট, হোয়াইটের মধ্যে লাইক এই কম্বিনেশনটা, এটা কিন্তু চোখে বেশি লাগে না। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে? জি হ্যাঁ, আপু। এটার মধ্যে যদি আমি ব্লু এর মধ্যে যদি আমি ইয়েলো কালারের লেখা লিখি, খুবই বাজে লাগবে। হুম। সো এখানে আমি আমি কিছু স্ট্যান্ডার্ড নোটস দিয়ে দিব আপনাদেরকে, হয়তো বা এন্ড অফ দিস সেশন আমি হয়তো আজকে রাতেই আপনাদেরকে মেইল করে দিব কিছু স্ট্যান্ডার্ড টিপস, যেটা আপনারা আপনাদের প্রেজেন্টেশনে অ্যাড অন করতে পারবেন। ওগুলো আই থিংক আপনাদের জন্য হেল্পফুল হবে। মিস জি। থ্যাংক ইউ। মিস হচ্ছে আন্ডার গ্রেডে মানে বিএসসি তে থাকতে কি একদিন প্রেজেন্টেশনের সময় স্যার আমাকে বলেছিলেন যে যে হচ্ছে যে হচ্ছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবসময় সাদা রাখতে, আর হচ্ছে গাঢ় হচ্ছে মানে হচ্ছে মানে জড়তা না করতে, মানে হচ্ছে স্পষ্ট ভাবে যেন হচ্ছে যেন কন্টিনিউয়াসলি ফ্লুয়েন্টলি বলতে পারি। আর ম্যাডাম স্যার বলেছিলেন যে হচ্ছে যে হচ্ছে কেমন ভাবে কেমন ভাবে কথা বলতে, মানে হচ্ছে উপস্থাপন করতে, যেন হচ্ছে আমি যেন শ্রোতাদের সবার যেন আমি মন জয় করতে পারি। আপনি এই কথাটি আরেকটু স্লো বলেন। মিস হচ্ছে ইয়াতে মিস হচ্ছে বিএসসি তে থাকতে স্যার আমাকে মানে ক্লাসে বলেছিলেন যে স্লাইডের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতে, আর হচ্ছে আহ, সবকিছু ফ্লুয়েন্টলি কন্টিনিউসলি দ্রুত বলতে, আর হচ্ছে কেমন ভাবে উপস্থাপনা করতে স্লাইড, আর হচ্ছে ব্যাখ্যা সহ যেন আমি যেন শ্রোতাদের সবার জন্য আমি যেন মানে দৃষ্টি আকর্ষণ করতে পারি। আচ্ছা, দুইটার মধ্যে কি ডিফারেন্স ফিল করছেন আপনারা? ইয়েস আপু। ইয়েস আপু। জি, আপনাদের কাছে কোনটা শুনতে বেশি ক্লিয়ার মনে হয়েছে? সেকেন্ড ওয়ান। পরেরটা। এক্স্যাক্টলি। সো ভাইয়া, আপনার হচ্ছে, হ্যাঁ, আপনার ইনফরমেশনটা খুবই ইনফরমেটিভ ছিল, এবং এই জন্যই আপনাকে বলেছি গো স্লো। ঠিক আছে। সো হ্যাঁ, প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশন টুল নিয়েও কথা বলা হয়নি। আমরা প্রেজেন্টেশন বেসিক্যালি পাওয়ার পয়েন্টে ইউজ করি। এছাড়া হচ্ছে গুগল স্লাইডেও আমরা কিছু পাওয়ার পয়েন্ট ইউজ করা দেখিয়ে দিতে পারি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমি এখন গুগল স্লাইডটা দেখিয়ে দিতে পারি, কারণ অনেকে হয়তো বা পাওয়ার পয়েন্ট কেনা বা ক্র্যাক ভার্সন থাকতেও পারে, নাও থাকতে পারে। হাউএভার, আপনারা কিন্তু গুগল স্লাইড ইউজ করেও আপনাদের পাওয়ার পয়েন্টটা তৈরি করতে পারেন। এছাড়া আরো অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনারা পাওয়ার পয়েন্টের কাজ করতে পারেন। সো ইফ ইউ আর অন টু ইট, আই ক্যান শো ইউ আপ। আর যদি ঘুম ধরে, ক্ষুধা লেগে থাকে, আর ভাল লাগছে না, অসহ্য হয়ে গেলাম, তাহলে উই ক্যান সামারাইজ আপ। বাট আই উইল রাইট ইট আপ ইন দি নোটস ডেফিনেটলি ফর ইউ গাইস। আপু প্লিজ শেয়ার করেন, আমরা দেখতে চাই। প্লিজ শেয়ার আপু। আচ্ছা,
প্লিজ আপু শেয়ার করেন। শেয়ার ওকে, আমাকে একটু হোস্ট করে দিলে। আমাদের মনে হয় ক্লাস টাইম ওভার হয়ে গেছে, একটু সময় নিব। Okay, nice. আর মিস জি, মিস আরো হচ্ছে ম্যাডাম, হচ্ছে মানে যখন হচ্ছে মিস জনসমক্ষে যখন আমাকে মানে যখন হচ্ছে কথা বলতে গেলে বা হয়তো যখন কোনো উপস্থাপনা করতে গেলে তখন ম্যাডাম হচ্ছে মানে অটোমেটিক আমার হচ্ছে সবকিছু মানে হচ্ছে মানে কথা বলার সময় আমি হচ্ছে আটকে যাই হচ্ছে, আর জড়তা হয় আমার ম্যাডাম, এই যে অটোমেটিক ম্যাডাম, এটা হচ্ছে ম্যাডাম আগে থেকে হ্যাঁ ম্যাডাম আমি এটা বুঝতে আমার। পারতেছি আপনার খুব পালপিটেশন খুব হাই হয়ে যায়, এটা হয় আমাদের আহ, ইয়েটা বিপিটা খুব হাই হয়ে যায়, এবং বিপিটা যখন হাই হয়ে যায় তখন আমি এরকম কথা ব্লাবারিং হয়, এগুলো হবে, ইটস প্রিটি ন্যাচারাল। এটা আপনাকে আস্তে আস্তে রিকভার করতে হবে। ওই যে বললাম, একটা ছন্দ কাম ডাউন করার যে একটা ইয়ে, আপনার প্রথমবার বলেছেন, দ্বিতীয়বারে আপনি আরো স্লো হয়েছেন, তৃতীয়বার যখন একই কথা আর একবার বলবেন দেখবেন যে আরো স্লো হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় এভাবে করেও কথা বলতে পারি, আমরা কিন্তু এভাবে করেও কথা বলতে পারি, আমরা এভাবে করেও কথা বলতে পারি। শুনছেন আমার কথা, কোনটা কি বলছি? সো এটা হচ্ছে আমাদের কথা বলার ভ্যালু। আর আমি এভাবে করে কথা বলে তারপরে আমরা এখন গুগল স্লাইড দেখবো, কি বলছি? সো এগুলো হচ্ছে কিছু দুষ্ট স্ট্র্যাটেজি, কিছু ভালো স্ট্র্যাটেজি, অনেক কিছু আছে, মানে ইটস আ লং লং ওয়ে। খারাপ কিছু টিপস থাকে, ভালো টিপস থাকে, তো সব মিলিয়ে আসলে অনেক কিছু আছে। সো উই উইল ট্রাই টু কভার সাম অফ ইট। এত শর্ট টাইমে আসলে অনেক কিছু শেখানো একটু টাফ। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, জি আপনি মিস। হচ্ছে জি ম্যাডাম একটু দেখা ব্রিদ যাচ্ছে। ইন ব্রিদ আউট এক্সারসাইজ করবেন, এবং আপনি নিজে ঘড়ি ধরে একটা লাইন দেখবেন যে আপনি কতক্ষণে বলেন। সামনে দুইজন অডিয়েন্স রাখবেন কি তিনজন অডিয়েন্স রাখবেন, ওনাদেরকে বলবেন, ফ্রেন্ড যদি হয় বলবেন তোরা শুনতে পাচ্ছিস ঠিক মতন, না শুনতে পেলে সত্যি কথা বলবি, আমারে খুশি করার দরকার নেই, এভাবে বলবেন। টাইম ধরে কথা বলবেন, যে স্লো স্লো স্লো। আবার আমি গানের সুরে চলে যায় না, সেটাও সমস্যা। সো আমরা এই ইন্টারফেসের সাথে তো মোটামুটি পরিচিত, রাইট? জি মিস। ইয়েস। সো এখানে আমাদের কিছু কিউট কিউট টুলস আছে। সো আমরা সেই টুলস গুলো থেকে একটা টুলস হচ্ছে গুগল স্লাইডস। সো আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেসে এরকম লগ ইন করলাম, রাইট? লগ ইন করার পরে এখান থেকে আমরা স্ক্রল করব, এখানে গুগলের আরো অনেক টুলস আছে, হাউফার আমরা এখন যে টুলসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি? গুগল স্লাইড। শুনেন, টুলস ইউজ করাটা যতটা ইম্পর্টেন্ট, টুলসের নাম জানাটাও ততটা ইম্পর্টেন্ট। কেন? আমি বিভিন্ন প্রোগ্রামে যেতাম ওয়ার্ড খুঁজতে, আমি যদি প্রোগ্রামের সবকিছু নাও বুঝতাম, আমি কি করতাম, ওয়ার্ড গুলো পিক করতাম, আইদার আমার ব্রেনে অথবা আমার ফোনে অথবা আমার নোটে পিক করে আমি সেগুলো সার্চ দিতাম। সো আপনারা টুলসের নামটা অ্যাটলিস্ট গ্র্যাব করেন যে গুগল স্লাইড বলতেও কিছু একটা আছে। সো আমি এখানে ক্লিক করলাম। সো দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট অনেক স্লাইডস আছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। সো আপনারাও এখানে, এগুলো আমার যদিও পার্সোনাল স্লাইড, সো আমি যদি এখানে টেমপ্লেট গ্যালারিতে যাই, এখানে অটো আমাকে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট দিয়ে দিবে যেটা গুগলের থেকে। হ্যাঁ, এখান থেকে আপনারা বিভিন্ন টেমপ্লেট নিতে পারেন, অথবা আপনি সিঙ্গেল মানে আপনি নিজে থেকে সব তৈরি করবেন, সেটাও হইতে পারে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস আপু। ওকে, অমিস সো এখানে যে মানে হচ্ছে ম্যাডাম হ্যাঁ স্যাম্পল। না, হ্যাঁ স্যাম্পল, এইগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ধরেন এখানে ওরা কি বলছে, বিগ আইডিয়া, সো আইডিয়াকে রিপ্রেজেন্ট করা টাইপের একটা প্রেজেন্টেশন, এখানে ফটো অ্যালবাম টাইপের প্রেজেন্টেশন, পোর্টফোলিও নিয়ে এটা একটা প্রেজেন্টেশন, লুক একটা প্রেজেন্টেশন। হ্যাঁ,
তো এখানে অনেক ধরনের কনসেপ্ট বা টপিক ওরা বেস করে অনেক কিছু অ্যাড অন করেছে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, এখানে যদি আমি সার্চ দিই, সে কি দেওয়া যেতে পারে, আচ্ছা এটা আসবে না। আমরা একটা সিঙ্গেল প্রেজেন্টেশনে যে এখানে আসলে আমার নিজের অনেক কিছু আছে, তো আমি একটু প্লাস করলাম। খেয়াল করেছেন কি কোথায় ক্লিক করেছি? এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনেও যেতে পারি, আমরা এখানেও যেতে পারি। আপনারা স্ক্র্যাচ থেকে দেখবেন না, আমরা একটা টেমপ্লেট ধরে কাজ করব, বলেন টেমপ্লেট ধরে দেখিয়ে দিব। ইয়েস। স্ক্র্যাচ থেকে বলুন। ক্লাস থেকে দেখালে হুম ভালো হয় হুম আই থিঙ্ক। স্ক্র্যাচ থেকে দেখুন। ওকে, লেটস গো ফর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। হ্যাঁ, ফার্স্টে আমরা কি করব, প্রেজেন্টেশনের নামটা দিয়ে রাখবো। না হলে দেখা যায় কি আপনার ড্রাইভে কোথায় যে যে এই প্রেজেন্টেশনটা সেভ হয়েছে আপনার নিজেরও মনে থাকবে না। এবং আনটাইটেল প্রেজেন্টেশন লেখা আপনি দেখবেন প্রতিদিন একটা করে এগুলো বানাচ্ছেন, সো তখন গিয়ে আপনাদের খুঁজতে প্রবলেম হবে। সো আমি নামটা দিলাম লাইক, সো আমাকে কিছু লেকচার দিল। লেকচার দেওয়ার পরে এখানে দেখেন সাইডে কিছু থিম ওরা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি আপু। সো আমি যখনই একটা ব্ল্যাঙ্ক নিব তখন এখানে অটোমেটিক ওরা কিছু থিম আমাকে সাজেস্ট করে দিবে। হ্যাঁ, তো আমি এখান থেকেও পিক করতে পারি। ধরেন আমি এখান থেকে লেটস সে আমি এটা পিক করছি। দেখেন আমার স্ক্রিনটা এরকম হয়ে গেছে, রাইট? সো আমরা এখানে লিখলাম এই মিস নামটা। জি, মিস এটা হচ্ছে ম্যাডাম আর স্লাইডের মতোই এটা ম্যাডাম সেম অনেকটা। হ্যাঁ এটা সেমই, এটা জাস্ট গুগল ভার্সন। ওটা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট আর এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। আর ওটা হচ্ছে আমরা ইউজুয়ালি পিসিতে মেশিনে অফলাইনে ইউজ করি, আর এটা হচ্ছে অনলাইনে। এবং এটাকে আপনি যখন নামাবেন, এই যে দেখেন আপনি তখন পাওয়ার পয়েন্ট ফাইলে, পিপিটিএক্স ফাইলে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ও এবং এটাকে আপনি যখন কোথাও প্রেজেন্ট করবেন, কিছু কিছু সময় পাওয়ার পয়েন্টে প্রপার ভাবে দেখায় না পিপিটিএক্স ফাইলটা, কিছু কিছু সময় ডিজাইনগুলো ভেঙে যায়। সেই ক্ষেত্রে আপনারা পিডিএফ প্রেজেন্ট করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিম্পল ট্রিক্স। সো এখানে আমি কিছু লেখা অ্যাড করলাম, এখানেও একটা লেখা অ্যাড করলাম। তারপরে এখন ধরেন আমি আর একটা স্লাইড অ্যাড করতে চাচ্ছি, আমি কিভাবে করব? বা এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি দেয়া, ব্লু, রাইট? আমি এখন এটাকে ইয়েলো মেরে দিলাম, দেখছেন? এই কালার নিলে কি কারো ভাল লাগবে বলেন? নো মিস। এক্স্যাক্টলি। সো এখন আমি এই যে, এখন আমি চাচ্ছি এখানে আরেকটা স্লাইড অ্যাড অন করতে। আমি জাস্ট টুলস এর বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো এখানে দেখাবো, বাট আই এম নট মেকিং এনি প্রফেশনাল প্রেজেন্টেশন রাইট নাও। হ্যাঁ, কি টুলসটা কিভাবে কিভাবে ইউজ হয় আমি সেটা দেখাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করব। সো সেম কনসেপ্টে আমার একটা নতুন স্লাইড তৈরি হয়ে গেল। সেম ভাবে আবার যদি আমি নিউ স্লাইড করি, চলে আসবে। ঠিক আছে, এখন আসি আমি এই স্লাইডে কিছু জিনিস বসাবো। আমি একটা ইমেজ বসাতে চাই, না আগে একটা টেক্সট বসাই। হ্যাঁ, টাইটেল নেম তো দিতে হবে। ছবিটা কিসের আমার অডিয়েন্স বুঝবে আমি যদি তাদের না বলে দিই? না ম্যাডাম। নো মিস।
এখন আমি চাচ্ছি এই টেক্সটটা আমার হচ্ছে টাইটেল, তাই তো, আমার এই প্রেজেন্টেশনে। সো এটাকে আমি চাচ্ছি সেন্টার অ্যালাইন করতে, কেমন? সেন্টারে এসেছে? আচ্ছা, জি ম্যাম। জি মিস। এখন আমি চাচ্ছি এটাকে বোল্ড করতে, মানে আমি মোটা করলাম, হ্যাঁ একটু বোল্ড করা, মানে কি ইউ আর অ্যাকচুয়ালি গিভিং ফোকাস। হ্যাঁ, আমাদের প্রেজেন্টেশনে কিন্তু কিছু কিছু ওয়ার্ডকে আমরা হাইলাইটেড করব, ফোকাস দিব, যাতে মানুষের চোখের জন্য ওটা ইজি টু গ্র্যাব হয়। আবার কিছু জিনিস হচ্ছে আমরা ফোকাস দিব না, জাস্ট দেয়ার জন্য দেয়া, বা আমি চাচ্ছি না আসলে এই জিনিসটা নিয়ে আমার অডিয়েন্স খুব একটা মাতামাতি করুক, সো আমি ওটাকে আন্ডারটোন করব। আন্ডারটোন মানে এমন না সাদার মধ্যে লাইট হলুদ দিয়ে রাখবো যে অডিয়েন্স ওটা দেখলোই না, নট লাইক দ্যাট। খুব হাইলি ফোকাস করা, যে ওইটার ফোকাসের কারণে অন্য জিনিসগুলো আর চোখে পড়ে না। তো এখন আমি যেহেতু এটা টাইটেলটা এত ছোট হয় না, টাইটেলটাকে আর একটু বড় করতে হয়, সো আমি এটাকে একটু বড় করব, রাইট? তো আমি এটাকে বড় করলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা এরকম না হয়ে আর একটু কিউট হোক। হলো? এখন এটাকে খুব ঘিঞ্জি মনে হচ্ছে, না এটা নিব না। আমি কি নিতে পারি? এটা আমার কাছে ভালো লাগতেছে, সো আমি এটা নিলাম। হ্যাঁ, এখন এখানে আমি এই কালারটা যদি নিই, দেখতে পাচ্ছি? জি ম্যাম। জি মিস। দেখতে পাচ্ছি, এটা কি চোখে ভাল লাগতেছে? দেখতে কষ্ট হচ্ছে না? আমাকে চোখ এরকম করে তাকিয়ে দেখতে হচ্ছে, রাইট? জি 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 মিস। মনে হচ্ছে যে আসলে আমি চাচ্ছি না কেউ এটা পড়ুক। হ্যাঁ, সো এটা একটা কষ্টদায়ক অডিয়েন্সের জন্য। সো এটাকে দেখতে ভালো লাগছে না? একটু চোখে সুদিং লাগছে না? হ্যাঁ, এটা একটু মাইল্ড। স্পষ্ট ম্যাডাম। এটা দেখেন, ভাল লাগতেছে? এটা কিন্তু দেখা যায়, কিন্তু চোখে লাগে জিনিসটা, না। মানে খুব বেশি চোখে মানে ধাঁধালো লেগে যাচ্ছে না? সো এই টাইপের কালার আমরা এভাবে করে ইউজ করব না। হ্যাঁ, আবার যদি ইভেন আপনার যদি এত কিছু কিছু কালার আছে, সবাই হয়তো ওরকম হয় না, ওই কালারগুলো পিক করলে চোখে ব্যথা লাগে। সো আমরা এমন কোনো কালার ইউজ করব না যে আমাদের অডিয়েন্সের কষ্ট হয়। সো আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট কালারটা এটা নিব না, আমরা একটা ভালো টেক্সট কালার নিচ্ছি। সরি, আমার আসলে মাঝে মধ্যে একটু কাশি করছে। সো আমি এই কালারটা নিলাম। এখন আমার নিচে তো আরো অনেক কিছু নিতে হতে পারে, সো আমি একটা ইমেজ নিব। এখন ইমেজটা আমি আমার পিসি থেকে নিতে পারি, আমার ক্যামেরা থেকে স্ক্রিনশট নিতে পারি, ওয়েব সার্চ করে নিতে পারি, গিফট নিতে পারি। দেখি এখানে কিছু আছে কিনা। গিফে ক্লিক করলাম। কি দিলাম? আমরা এখন এরকম একটা ফিলিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, সো এটা দিলাম। তো এখানে দেখা যাচ্ছে ইনসার্ট একটা বাটন, সো আমি এটাকে ইনসার্ট করলাম। দেখেন, চলে আসছে কিন্তু, দেখতে পাচ্ছি। জি ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আপনারা কিন্তু মনের ভুলো এই টাইপের ছবি অ্যাড করেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এখন ধরেন আমি দুইটা ছবি নিলাম, আমি কি চাচ্ছি এই ছবির নিচে কিছু ডেসক্রিপশন অ্যাড করব, রাইট? এটা জি আমি জাস্ট একদম বেসিক লেভেলের প্রেজেন্টেশন দেখাচ্ছি, হ্যাঁ, যে কিভাবে আসলে টুলস গুলো ইউজ করতে হয়। বাট আপনি যখন আস্তে আস্তে আরো প্রফেশনাল কন্টেক্সট নিয়ে কাজ করবেন, ইউ উইল গেট টু নো মোর স্টাফ। সো আমি এখানে এটার কিছু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি।
বা ইলাবোরেটিভ কিছু দিব না, বাট হাউএভার কিছুটা অংশ দিয়ে দিলাম। I am tired and hungry. Please let me sleep. ওকে, সো এখান থেকে এই টেক্সট থেকে তারা এরকম কিছু বুঝতেছে। এখন আমি চাচ্ছি এইটাকে আরেকটু সুন্দর ডিজাইন করা যায় কিনা, একটু বোল্ড করা যায় কিনা, একটু বর্ডার দেওয়া যায় কিনা। দেখেন বর্ডার চলে আসছে। জি জি ম্যাডাম। আমি যদি এখন বলি যে না আমি বর্ডারটাকে আর একটু কালারফুল করবো, দেখেন বর্ডারটা কালারফুল হয়ে গেছে। এখন বলি এটাকে আর একটু বড় সড়ো আকারে দেখতে, সো আমি একটা স্ক্রিনের মতো অ্যাড করে দিচ্ছি। একইভাবে এটাও আর একটু বড় করে দিলাম, এটাকে আর একটা কালার দিলাম। উম এটা দিয়ে দেখি, চোখে লাগছে যদিও, তাও ভালো লাগছে, খারাপ না, চলবে। ওকে, তারপরে এখানে আর কি দিব? আচ্ছা, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। আমি ঘুমাতে যেতে চাই, আমি ক্ষুধা লাগছে, আমার টায়ার্ড লাগতেছে, এটাই আমার প্রেজেন্টেশন। হাউএভার এরপরে এখন এই স্লাইড থেকে তো এই স্লাইডে যাচ্ছি, রাইট? আমার এখানে কিছু ট্রানজিশন হইতে পারে, অ্যানিমেশন হইতে পারে, পারে না? তো আমি এখানে ট্রানজিশন দিচ্ছি, ধরেন এখান থেকে ট্রানজিশনটা দিচ্ছি। ট্রানজিশনটা দিচ্ছি, কিভাবে ঢুকবে? ফেড হইতে পারে, ডিসলভ হতে পারে, আপনারা এটা পরে বুঝতে পারবেন। আমি যখন প্রেজেন্ট করব তখন বুঝবেন। লিড করছি, ওকে। ম্যাম, আমরা কি এখানের মধ্যে কোনো ওয়েবসাইট লিংক অ্যাড করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন না, দেখাচ্ছি। আম, আমরা যদি এখন এটাকে প্লে করি, একটা অ্যানিমেশন ইফেক্ট দেখবেন, দেখলেন? একটা ইফেক্ট শো করছে না প্লে করার পরে? জি ম্যাম। আবার দেখাচ্ছি, হ্যাঁ। So this is how we can add animation from here. হ্যাঁ, অ্যানিমেশনের জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ট্রানজিশন, হ্যাঁ, ট্রানজিশনের এখানে আপনারা এই ধরনের অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারবেন। এখানে আরো অনেকগুলো টুলস আছে, ইফ মানে আজকে সারা রাত পার করে দিলেও মানে উই ক্যান ওয়ার্ক। তো আমি জাস্ট ইনিশিয়াল ধারণাটা দিচ্ছি, আপনারা এগুলোকে আরো প্লে অ্যারাউন্ড করলে আরো অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা লেআউটে যাই, দেখেন আমার এই থিমের উপরে কতগুলো ডিজাইন ও আমাকে করে দিচ্ছে। সো আমি যদি এটাকে আনি, সরি একটু ব্যাকে যাই। সো আমি এখানে এটাকে লেআউটে যদি যাই, আমি চাচ্ছি এরকম একটা থাক, তারপরে নিউ স্লাইড কয়েকটা নিয়ে রাখলাম। তারপরে এখানে আমি হচ্ছে আবার লেআউট ধরলাম, যে না আমি এখন এই লেআউটটা চাই। তারপরে আমি এখন এই লেআউটটা চাই। এখন সরি অ্যাড করলাম, আমি এখন এই লেআউটটা চাই। এখন আমাদের মধ্যে থেকে একজন আপু বলেছে যে আপু, হোয়াট ইফ আমি একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করতে চাই? সো সেখানে ধরেন আমি এখানে লিখব www.btechno। সো এটা কিন্তু আমি ওয়েব লিঙ্কটা ডাইরেক্ট বসাইনি, ইটস নট ক্লিকেবল। হ্যাঁ, হোয়াট ইফ আমি এটাকে মার্কআপ করে দিতে চাই? আপনারা তো মার্কআপ বোঝেন তাই না? জি আপু। জি এখন ম্যাডাম। লিঙ্কটা পুট করে দিব, ঠিক আছে, লিঙ্কটা পুট করে দিব। এই যে দেখেন লিঙ্ক হয়ে গেছে, অটো সে নিয়ে নিছে। হ্যাঁ,
হোয়াট ইফ আমি এখানে ডাইরেক্ট ওয়েবসাইট লিখবো না, আমি অন্য কিছু লিখবো। বিটিআরএইচ। সো এটা তো কোনো লিঙ্কাবল না, রাইট? জি। এখন আমি বলতেছি, ওকে কমান্ড দিলাম যে তুমি এটাকে লিংক করো। তখন আমার কি করতে হবে? এই যে এই লিঙ্কটা আছে এখানে, দিয়ে দিয়েছি। এখন কিন্তু স্টিল এখানে ক্লিক করলেও আমাদের বিটেকের ওয়েবসাইটে নিয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে। এরপরে স্লাইড দেখালাম, ছবি অ্যাড অন করা দেখালাম। আচ্ছা, ফরম্যাট করার এখানে আপনারা বুলেটিং করা জানেন? বুলেট কিভাবে করতে হয়? আচ্ছা, কিছু শেপ অ্যাড অন করা দেখিয়ে দিই। ধরেন আমি এখানে অনেকগুলো বক্স, সরি, সো আমি এখানে অনেকগুলো বক্স অ্যাড অন করছি। আমি কিছু ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি নিজের মতো করে, অটোমেটেড না। সো আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যে একটা লাইন ফলো করছি এদের সাথে? জি ম্যাম। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাড বক্সেস ইন ইউর স্লাইড। এখন এই আপনি বলতে পারেন, আপু এই বক্সে আমি কি করব? ইউ ক্যান অ্যাড টেক্সট, ইভেন ইউ ক্যান চেঞ্জ the color and context. অফ, ভয়ানক কালার দিয়ে দিলাম। ওকে, সো আমি এরকম করে বক্স দিয়ে দিলাম। তারপরে কি দেওয়া যায়? ইউ ক্যান অ্যাড আপ সাম কার্টুনস। ওকে, আমি একটা কার্টুনস দেখি আপনাদের জন্য অ্যাড অন করতে পারি কিনা। এখান থেকে ইনসার্ট করছি ইমেজ। আই এম গোনা আপলোড অ্যান ইমেজ ফ্রম মাই পিসি। সো আমার এখানের ভিউজ থেকে আপনাদের ভিউজ একটু আলাদা হবে, বাট সেম স্টাইল। আমি জাস্ট ম্যাক ইউজ করতেছি, আপনারা যে কোনো ইয়ে হতে পারে, বাট ইটস নট ভেরি বিগ ইস্যু। আই গেস ইউ গাইস ক্যান কোপ আপ উইথ দ্যাট। সেভ ফর সেভ। কার্টুন গুলো কোথায়? ওকে, লেটস সে আমরা এই কার্টুনটাকে, সো এই মেয়েটাকে আমরা আমরা কি করলাম, আমরা একটা নির্দিষ্ট জায়গায় গেলাম। ধরতে মনে হয় একটু প্রবলেম হয়েছে আপনাদের, না? এটা কি আরেকবার দেখাবো? জি ম্যাম। আমরা যদি পিসি থেকে ডাইরেক্ট আমাদের প্রেজেন্টেশনের ভিতরে ছবি অ্যাড অন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করব, দেন ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করলে এখান থেকে আমরা আপলোড করার বা ড্রাইভ থেকে নেওয়ার বিভিন্ন অপশন পাবো। ইভেন ইফ আমরা যদি ছবিও নিতে চাই, আমরা এখান থেকে ছবি নিতে পারবো। দেখি, এই যে দেখছেন, ছবি নেওয়া যায়, রাইট? সো ছবিও নেওয়া যাচ্ছে। ওকে, সো আমরা কই ছিলাম? ইনসার্টে। এখন আপনি চাচ্ছেন কিছু অডিও বা ভিডিও অ্যাড করতে। সো এখানে আমি যদি ভিডিওতে যাই, সো আপনি গুগল থেকে কিছু ভিডিও দিতে পারেন, আপনার ড্রাইভ থেকেও দিতে পারেন, আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সো আমার এখানে অনেক ধরনের ভিডিও আছে, সো এখান থেকে আমি বিভিন্ন ভিডিও শেয়ার করতে পারি, ইউটিউব থেকে যেতে পারি। দ্যাটস ইট। এরপরে আসছে ইনসার্শন। আচ্ছা, এদিকে পরে যাই। আমরা ইমেজ যদি অ্যাড অন করতে চাই, ইমেজ সিলেক্ট করব, আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা আমাদের যেখান থেকে আমাদের ছবিগুলো পাবো, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যেখান থেকে ছবিগুলোকে নেব সেই জায়গা থেকে ছবি একটা সিলেক্ট করলাম, ফোর্সে এটাই নিলাম, নিয়ে আমি এখানে বসালাম। ক্লিয়ার হয়েছে? এখন ইমেজ কিভাবে নিতে হবে? জি ম্যাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে আরেকটু ঢং করতে, বা আম, আরেকটু একটু কাহিনী করতে। তো সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি একটু দেখি। হ্যাঁ, একটু শ্যাডো ড্রপ করতে চাই।
হচ্ছে না। দেখেন আমি একটা রিফ্লেকশন ফেলছি, আসছে রিফ্লেকশন। জি ম্যাম। আবার যদি আমি রিফ্লেকশনটা না চাই তখন আবার রিফ্লেকশন সরিয়ে দিতে হবে। এই যে যদি আমি অফ করে দিই, অফ হয়ে গেল। কালার করা যায়, কালারে যদি আমি থিমটা চেঞ্জ করতে চাই, আমাদের যেমন ইফেক্ট আছে সেরকম ইফেক্টের মতো করে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। কেমন? ওকে, এইটুক কি ক্লিয়ার আমরা? আই গেস সো। এখন আমি চাচ্ছি এটার পিছনে এটার সাথে কিছু বক্স অ্যাড করতে। কালারফুল কালার অ্যাড করতে। তো আমার মনে হয় আপনারা কিছুটা হলেও ধরতে পারছেন যে কিভাবে ইমেজ অ্যাড করতে হবে, কিভাবে টেক্সট অ্যাড করতে হবে। মেক শিওর করবেন আপনার স্লাইডে প্রত্যেকটা টাইটেলের সাইজ একই থাকে, প্রত্যেকটা বডি টেক্সটের সাইজ একই থাকে। যদি আপনি টাইটেল ধরেন, এখানে আমরা যে টাইটেল দিলাম এটা যদি 38 হয়, মেক শিওর করবেন এগুলো 38 থাকতে হবে। হ্যাঁ, এতে হয় কি আপনার ইয়েটা ছন্দটা পতন হয় না, এবং সেম ইয়ে রাখতে হবে, সেম ফ্রন্ট রাখতে হবে। ফ্রন্ট কি জিনিস বলতে পারবো? এটা পারা উচিত। পারি না? ফন্ট কি জিনিস? টেক্সচার স্টাইল। ইয়েস, এই যে। সো এখান থেকে আমরা ফন্ট যদি এটা চুজ করি, অবশ্যই সবখানে একই ফন্ট ইউজ করতে হবে। আমরা যখনই প্রফেশনাল ফন্ট ইউজ করব, আমরা ক্যালিবরি, তারপরে এরিয়াল, টাইমস এগুলো ইউজ করার চেষ্টা করব। এটা একটু মোর লাইক প্রফেশনাল অ্যান্ড ইজি ফর আইস। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে সোফার, আপনারা এটা দিয়ে একটা বেসিক স্লাইড তো তৈরি করতে পারবেন। হোয়াট আই উইল আস্ক, যে আপনারা আপনাদের কারেন্ট স্কিল কি আছে এটার উপরে অ্যাটলিস্ট 4টা পাওয়ার পয়েন্ট তৈরি করবেন। দ্যাট উইল বি আ টাস্ক ফ্রম মাই এন্ড, যেহেতু আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, এবং পরবর্তীতে যারা টিমে আছেন, মানে ফারহানাস ব্রেন স্টেশন থেকে যারা আছেন, তাদেরকে বলবো যে একটা ফলো আপ সেশন যদি আপনারা রাখেন, যে প্রেজেন্টেশনটা কে কিরকম দিল বা কি, এটা আসলে আমি জানি না। আপনারা একটা ফলো আপ সেশন রাখতে পারেন যে প্রেজেন্টেশনটা কে কিরকম দিল। এটা আমার মনে হয় ওদের জন্য ফ্রুটফুল হবে। Really, Apple will work on it. ইয়া, সো ফার আমরা আজকের মতো এইটুক অফ করে দিই। আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এক্সট্রাকশনটা করবেন। আফটার দ্যাট উই উইল ক্লোজ ইট আপ। সো ধরেন আমরা এই প্রেজেন্টেশনটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এখন এটাকে পিচ করব বা কোথাও রিপ্রেজেন্ট করব। সো ফাইলে ক্লিক করব, এরপরে হচ্ছে জাস্ট ডাউনলোড করব। দেন পাওয়ার পয়েন্ট আমি যদি পিপিটিএক্স নামাই তাহলে পিপিটিএক্স সিলেক্ট করব। সো আমার এখানে দেখা যাচ্ছে তো গোল আইকনটা মুভ করছে যে। জি ম্যাম। আর 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 জি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড। জি, ডাউনলোড হচ্ছে। সো আপনারা কিন্তু বেসিক্যালি এই টুলস গুলোকেও অ্যানিমেটেড করতে পারেন, অনেক কিছু করা যায়। ইভেন পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে আপনারা হচ্ছে ইয়েও করতে পারেন, অ্যানিমেশনও করতে পারেন। হ্যাঁ, এটা অনেক ইন্টারেক্টিভ একটা জিনিস। সো মানে কাজে মজা পেলে দেন ইউ ক্যান ডু আ লটস অফ স্টাফ। সো আমার এখানে দেখেন ফাইলটা নেমে গেছে, দেখা যাচ্ছে কি? জি মিস। ওকে, সো এখানে পিপিটিএক্স ফাইলটা নেমে গেছে, এটা আমরা পাওয়ার পয়েন্টও ওপেন করতে পারবো। ঠিক আছে, সো ফার একইভাবে আমরা পিডিএফটাও নামাতে পারবো। আই থিঙ্ক আমি অ্যাটলিস্ট 10% ভ্যালু অ্যাড অন করতে পেরেছি। আই হ্যাভ লটস অফ স্টাফ টু শেয়ার উইথ ইউ গাইজ। ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও পারবো। আমি অনেক বেশি সময় নিয়ে নিছি অর্গানাইজারদের আর আপনাদেরও, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মিস, জি
মিস হচ্ছে আজ আমার কিছু কথা ছিল ম্যাডাম আমার। হ্যাঁ প্লিজ। মিস মিস হচ্ছে যেহেতু আমি এখন বর্তমানে এখন সিএসসি তে মাস্টার্স করতেছি, তো হচ্ছে আমার এখন